আজকে দেখো আমরা এখানে ফার্স্টে আমাদের টপিকের নাম কি, বাংলাদেশের পরিচিতি। ঠিক আছে, মানে আমরা হচ্ছে আজকে একটু বাংলাদেশ সম্পর্কে জানবো, তাই না? আচ্ছা, তো বাংলাদেশের পরিচিতি বলতে গেলে আগে আমাদের জানতে হবে বাংলাদেশের নাম কি। তো বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকে আমাদের এই বাংলাদেশ সরকার নতুন করে, মানে নতুন করে না, মেনলি 17 তারিখে শপথ গ্রহণ হয়, আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশন হয়। তো যাই হোক, এগুলো আমাদের পরের পার্ট। আমরা চলে আসতেছি, দেখো এখানে কিসে, যে আমরা বাংলাদেশের পরিচিতি দেখতেছি। ঠিক আছে, তো এখানে আমি বড় সড়ো করে একটা বাংলাদেশের ফ্ল্যাগ দেখছি। তো বাংলাদেশের ফ্ল্যাগ দেখার আগে রিমোট করে রাখছি। আচ্ছা, তো আমাকে আগে বাংলাদেশের অবস্থান জানতে হবে। ঠিক আছে, বাংলাদেশের আগে অবস্থান জানতে হবে। তো বাংলাদেশ আসলে কোথায় আছে? তো আমি তোমাকে এখানে একটা জিনিস পাশে একটু এঁকে বোঝাই। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে তোমাদের কতটুকু আইডিয়া আছে আমি জানি না। আমি এখানে এঁকে তোমাদেরকে হচ্ছে ওটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ওকে, চলে আসি। কোর্স ডিটেলস 1 মিনিট। কোর্স ডিটেলস আমি একটু মডারেটরকে বলে দিই। 1 মিনিট, আমি কোর্স ডিটেলস দিতে বলছি মডারেটরকে। তো আগে আমরা একটু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সম্পর্কে খুব ইজি একটা ধারণা নিয়ে নিই। ধরো এটা আমার পুরো একটা পৃথিবীর ম্যাপ, মানে গোল্লা হয়, জাজ করবা না, আঁকলে তুমি বুঝলেই হয়েছে। তো অক্ষরেখা বলতে কি বোঝায়? যখন আমি এই যে প্যারালালি যে লাইনগুলো টানি, এগুলাকে বলি হচ্ছে আমি কি, অক্ষরেখা। ঠিক আছে, আর ধরো এখন আমি যদি তোমার এই যে ভার্টিক্যালি লাইনগুলো টানি, এভাবে যে লাইনগুলো টানি, এগুলোর নাম কি? এগুলোর নাম হচ্ছে তোমার দ্রাঘিমা রেখা। ওকে, এখন আমি তোমাকে কেন ওই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা বোঝাচ্ছি, কারণ ধরো আমার এই যে বাংলাদেশটা এই তোমার এই গ্লোবের কোন একটা জায়গার মধ্যে আছে না, তাহলে ওর এক্স্যাক্ট লোকেশনটা কি সেটা বোঝার জন্য হচ্ছে আমি তোমাকে এখানে এই গ্লোবটাকে বুঝাইলাম। ঠিক আছে, সো দেখো এখন বাংলাদেশের অবস্থান যদি আমি তোমাকে বলি, তাহলে বাংলাদেশ হচ্ছে এই পাশ থেকে, তুমি অবশ্যই মাথায় রাখবা তুমি যখন জিকে পড়বা তখন যাতে তোমার সামনে একটা ম্যাপ থাকে। ঠিক আছে, তোমার সামনে যাতে একটা ম্যাপ থাকে। ওকে, আচ্ছা, তো বাংলাদেশের অবস্থান হচ্ছে তোমার 20 ডিগ্রি। এখানে যদি তুমি কাউন্ট করো, এইটা যদি আমি পুরোটা মার্ক করি, তাহলে এখানে তো তোমার 20 ডিগ্রি দেখা যাচ্ছে কিনা জানি না, না দেখা গেলে বলবা। 20 ডিগ্রি 34 মিনিট। ঠিক আছে, 20 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষাংশ থেকে এখানে তোমার 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে বাংলাদেশ হচ্ছে অবস্থিত। ঠিক আছে, তাহলে মানুষের এই অবস্থানটুকু কি বুঝছি? এই অবস্থানটুকু কি বুঝছি? এইটুকু কি বুঝছে? আচ্ছা, আমি এখানে এখানে লিখছি কেন? এটা তো এই পাশে হবে, তোমরা ঠিক করো না কেন আমাকে? এই যে এটা হচ্ছে এই পাশে 26 ডিগ্রি 38 মিনিট। তাহলে বাংলাদেশের অবস্থান কি? 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে বাংলাদেশ অবস্থান করে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি, আমি তোমাকে এইটুকের লেন্থ বুঝাইছি, তাই না? এইটুকের লেন্থ বুঝাইছি। তাহলে এখন তোমার জানতে ইচ্ছে করছে না যে এখান থেকে এখানে আসলে লেন্থটা কতটুকু বা এটার অবস্থানটুকু কতটুকু, তাই না? আচ্ছা, ওকে, তো এটা হচ্ছে আমার 88 ডিগ্রি 01 ডিগ্রি, মানে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি, একটা ইংলিশ এটা বাংলা হয়ে যাচ্ছে, 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমার উত্তর অক্ষাংশ কোথায়? 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিটের মধ্যে হচ্ছে বাংলাদেশ এই পাশ থেকে অবস্থিত। আর এই পাশ থেকে হিসাব করলে 88 ডিগ্রি 1 মিনিট এবং 92 ডিগ্রি 41 মিনিট এই পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে হচ্ছে বাংলাদেশ অবস্থান করে। ঠিক আছে, এইটুক বুঝছি? ক্লিয়ার? ওর অবস্থানটা আমাদের ক্লিয়ার হয়েছে? অবস্থানটা ক্লিয়ার হয়েছে? ওকে, ঠিক আছে, বুঝছি। ওকে, আচ্ছা, আমি একটু কমেন্ট দেখে দেখে আগে, কারণ ওরা নতুন ক্লাস করতে আসে তো অনেক কিছু না বুঝতে পারে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। এখন আপনারা কি জানেন যে বাংলাদেশকে কারা কারা ঘিরে আছে, বা আমাদের সীমান্তবর্তী, আমি এগুলো মুছে ফেলি, এগুলো তোমরা আশা করে বুঝছো, আমাদের সীমান্তবর্তী দেশ কারা কারা? তো আমাদের সীমান্তবর্তী দেশ দুইটা। একটা হচ্ছে আমাদের এই 3 পাশ থেকে ইন্ডিয়া, ধরো আমাদের 3 পাশ থেকে ঘিরে রাখছে। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে আমাদের মিয়ানমার, এবং এখানে হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এখানে আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কক্সবাজার যা যা আছে সব হচ্ছে আমাদের এই পাশের মধ্যে পড়ে। জিকে পড়ার জন্য আপনি এটা মাথায় রাখবেন, আপনার যাতে বাসার
পড়ার টেবিলের উপরে একটা বড় সড়ো ম্যাপ থাকে, বোথ ওয়ার্ল্ড ম্যাপ এবং বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? তাহলে দেখবেন যে কোনো জেলা যখন আমি আপনাকে ইজিলি বলবো আপনি ইজিলি ধরতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো এখন চলে আসি, আমরা যদি সীমান্তবর্তী দেশ বুঝে গেছি, আমরা এখানে আরেকটা যেটা আমরা দ্রাঘিমা রেখা পড়াই ফেলছি, আরেকটা জিনিস সেখান থেকে বলে যাই, সেটা হচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ রেখা পাস করে। সেই গুরুত্বপূর্ণ রেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। সেটা কি দেখো, এই যে 23 এখান দিয়ে পুরোপুরি এই জায়গাটা দিয়ে মানে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ দিয়ে বাংলাদেশকে ছেদ করে একটা রেখা পাস করে। এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে তোমার কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। রেখাটার নাম কি? ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে? ট্রপিক অফ ক্যান্সার একদম বাংলাদেশের মাঝ দিয়ে পাস করে। তো এই প্রশ্নটা এই জন্য অনেকবার পরীক্ষায় আসছে যে বাংলাদেশের মধ্যবর্তী বা বাংলাদেশকে অতিক্রমকারী রেখাটার নাম কি? তাহলে ট্রপিক অফ ক্যান্সার। এখন দেখো এটা ছিল আমাদের উত্তর অক্ষাংশ, তাই না? এখন এই বরাবর একটা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বা 90 ডিগ্রি দ্রাঘিমা রেখলে হবে, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা পাস করতেছে, ঠিক আছে? তো এই যে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা পাস করলো, এখন দেখো এই রেখাটা অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ এর কোনো সিগনিফিকেন্ট নাম নেই। কিন্তু কেন ইম্পর্টেন্ট হয়ে গেছে, এই রেখাটা পাস করার সময় আমরা দেখতে পাচ্ছি এই রেখাটা এই জায়গার মধ্যে দুইটা রেখা একে অপরকে ছেদ করছে। তাহলে বাংলাদেশের কোনো না কোনো একটা জায়গার মধ্যে রেখাটা একে অপরকে ছেদ করছে, তাই না? এই জায়গাটা কোনটা? এই জায়গাটা হচ্ছে আমাদের ফরিদপুরে ভাঙা উপজেলা। তাহলে আমার এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা ট্রপিক অফ ক্যান্সার এই 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে বা কোথায় গিয়ে মিলিত হয়েছে? দুইটা মিলিত হয়েছে ফরিদপুর জেলার ভাঙা উপজেলায়, ঠিক আছে? ম্যাপ থাকতে হবে, ঠিক আছে? বলে রাখতেছি ম্যাপ কিন্তু থাকতে হবে, ওকে? এখন তুমি প্রশ্ন করতে পারো যে আপু এই 23.5 ডিগ্রিটা তাহলে বাংলাদেশে কোন পয়েন্ট দিয়ে এন্ট্রি করছে, কোন পয়েন্ট দিয়ে বের হয়েছে? মাঝে মাঝে টিচার যদি একটু কঠিন প্রশ্ন করতে চায় সেইভাবে করতে পারে। তো যে তোমার 23.5 ডিগ্রি, এখানে তুমি যদি ম্যাপ দেখো দেখবে এখানে তোমার চুয়াডাঙ্গা, এখন তো ম্যাপটা তো সে ক্লিয়ার না, এখানে তোমার চুয়াডাঙ্গা ঝিনাইদহ মানে মেইনলি চুয়াডাঙ্গা দিয়ে প্রবেশ করে, চুয়াডাঙ্গা দিয়ে প্রবেশ করে এই পাশে আমাদের রাঙামাটি দিয়ে বের হয়ে যায়। তাহলে আমাদের 23.5 ডিগ্রি ট্রপিক অফ ক্যান্সার চুয়াডাঙ্গা দিয়ে প্রবেশ করে রাঙামাটি দিয়ে বের হয়ে গেল, মাঝপথে সে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখার সাথে এই ফরিদপুরে ভাঙা উপজেলায় মিলিত হলো, ঠিক আছে? আশা করি এই পার্টটুকু ক্লিয়ার হয়ে গেছে। এই পার্টটুকু ক্লিয়ার, ওকে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে আমাদের আর কিছু কি তেমন বলার আছে না? এখান থেকে আমাদের তেমন কিছু বলার নেই। এখন আপনাদেরকে আমি কিছু কমেন্ট করবো, যেহেতু আমরা বাংলাদেশের পরিচিতি পড়তেছি, তাহলে আমাদের প্রথমে প্রশ্ন আসে বাংলাদেশের বিভাগ কয়টা, বাংলাদেশের জেলা কয়টা? আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলবেন বাংলাদেশের বিভাগ কয়টা এবং বাংলাদেশের জেলা কয়টা। আচ্ছা জেলাটা আমি বলে দিই, বাংলাদেশের 64টা জেলা আমরা জানি, কিন্তু আপনারা কি জানেন যে আরেকটা জেলা মানে আরেকটা শহর মানে কি বলে তোমার পৌর এলাকাকে তোমার হচ্ছে জেলা ঘোষণা করতে চাচ্ছে, বাট এখনো করে না, ওটা এখনো প্রস্তাবিত অবস্থায় আছে। সেটার নাম কি আপনারা বলতে পারবেন? আমরা বলি আর কি 65তম জেলা হিসেবে প্রস্তাবিত, সেটা কোনটা আপনারা আমাকে বলবেন, ঠিক আছে? হার্ড লাগতেছে? এইটার মধ্যে হার্ড লাগার কি আছে? জাস্ট একটা ম্যাপই পড়াইছি। এই দেখছো এখনই হার্ড লাগতেছে, এইচএসসির পরে গিয়ে কি হয়তো ভাবো। তো দেখো এই যে তোমাদেরকে আমি যেসব কথাবার্তা বলছি এগুলো সব এখানে সামারাইজ ভার্সনে আছে। এই যে তোমাদেরকে মাত্র একটা কোয়েশ্চেন করলাম, সেই কোয়েশ্চেনের অ্যান্সারও এখানে আছে। তাহলে দেখো এই যে ভৌগোলিক অবস্থানে আমি এখানে ভৌগোলিক অবস্থান দিয়ে দিছি। ভৌগোলিক অবস্থান তোমার কত? 20 ডিগ্রি এই 34 মিনিট উত্তর অক্ষাংশ সবকিছু তোমাদেরকে পড়ানো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে বাংলাদেশের জলবায়ু কি? বাংলাদেশের জলবায়ু আমরা কিন্তু খুবই নাতিশীতোষ্ণ একটা জলবায়ু পার করতাম আগে, মানে খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না, কিন্তু এখন দেখবা যে এখন আমাদের প্রচুর গরম পড়ে, প্রচুর ভ্যাপসা গরম পড়ে, এখনই খুব গরম পড়ে আছে আর কি। ইভেন এই যে সামনে 14 এপ্রিল আসতেছে, মানে আমাদের পয়লা বৈশাখ আসতেছে, তখন দেখবা অনেক মানে গা গরম করে একটা গরম পড়তেছে। তো তখন আমাদের ঘূর্ণিঝড় হয়, কালবৈশাখী হয়। এই কালবৈশাখী বলো বা আমাদের এই যে মৌসুমের ক্ষেত্রে কোন মৌসুমের প্রভাব থাকে? ক্রান্তীয় মৌসুমে জলবায়ুর প্রভাব থাকে, ঠিক আছে? তো বাংলাদেশের বিভাগ 8টা, বাংলাদেশের জেলা কয়টা? 64টা। তো এই বিভাগ 9টা কে বলছে? বাংলাদেশের বিভাগ 9টা? বাংলাদেশের বিভাগ 9টা নাকি শিক্ষা বোর্ড 9টা? বলেন তো আপনারা, বিভাগ 9টা? বিভাগ 8টা,
বিভাগ 8টা, বাংলাদেশের জেলা 64টা, 65তম হচ্ছে ভৈরবকে প্রস্তাবনা দিয়ে রাখছে, বাট ওটা এখনো হয় নাই। আচ্ছা, সিটি কর্পোরেশন দেখলাম, বাংলাদেশের সরকার পদ্ধতি আমরা জানি। আচ্ছা, এখানে আছে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টা? বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু বাংলাদেশে মাত্র 3টা আছে। সেটা কোথায় কোথায় আছে? ঢাকায় হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামে একটা আছে এবং সিলেটে একটা আছে। ঠিক আছে, সমুদ্র বন্দর দেখে রাখবো, চট্টগ্রাম, মংলা বা পায়রা, যার মধ্যে পায়রা সবচেয়ে বড়। ঠিক আছে, এখান থেকে আমরা দেখে ফেললাম। এখন চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। সেটা হচ্ছে আমরা চলে আসছি বাংলাদেশের এই যে ভূ প্রকৃতি, এই ভূ প্রকৃতিকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এগুলা কি কি? একটা হচ্ছে তোমার টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, একটা তোমার প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, একটা সাম্প্রতিক কালের প্লাবন ভূমি সমূহ। এখন তুমি যেই বই খুলো দেখবে বইয়ের মধ্যে অনেক ডিটেলস এগুলো নিয়ে বলা আছে। আমাদের জন্য এত কিচ্ছু লাগবে না, আমরা জাস্ট এখান থেকে সিম্পলি পড়ে আসবো কোন অঞ্চলের মধ্যে কি কি পড়ে। তো এই যে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, এগুলো মোটামুটি তোমার 12%-এর মতো এরিয়া কভার করে। এগুলা কারা কারা? এগুলো হচ্ছে তোমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব, তারপরে উত্তর পূর্ব, তারপরে যে আমাদের চট্টগ্রামের যে পাহাড়গুলা, সিলেটের যে পাহাড়গুলা, তারপর আমাদের যে ময়মনসিংহ নেত্রকোনা জেলার যে এরিয়াগুলা, এই সব কিছু কভার করে হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর চলে আসি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন কালের সোপান সমূহ কোনটা? তো আমাদের এই যে উত্তর পূর্ব তো এখানে কভার করলো, উত্তর পশ্চিমের কিছু পাওয়ার, তারপর ধরো আমার হচ্ছে বরেন্দ্র ভূমি, ভাওয়াল, তারপরে চলে আসে আমার আমি কুমিল্লার, তো কুমিল্লার এই যে লালমাই পাহাড়, এই সব কিছু কভার করা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। ঠিক আছে, তাহলে এটা তো আমাদের মোটামুটি 8%-এর মতো এরিয়া কভার করতো। তাহলে টারশিয়ারি যুগের মধ্যে কি কি পড়লো? আমাদের মেইন মেইন যে পাহাড়গুলা, তাহলে আমাদের চট্টগ্রাম, সিলেট, তারপরে ধরো উত্তর পূর্বের যে পাহাড়গুলা সবগুলা পরে হচ্ছে, তারপরে যে ময়মনসিংহ নেত্রকোনা, সবগুলা পড়তেছে কোথায়? টারশিয়ারি যুগের পাহাড় সমূহের মধ্যে। আর প্লাইস্টোসিন কালের সময়ের মধ্যে কোনটা কোনটা পড়ছে? পড়ছে হচ্ছে আমার এই যে উত্তর পশ্চিমাংশের পাহাড়গুলা, দেন আসে এই যে আমার বরেন্দ্র ভূমি, এটা খুবই ইম্পর্টেন্ট, বরেন্দ্র ভূমি, তারপরে কুমিল্লা লালমাই পাহাড়, এগুলো পড়তেছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহের মধ্যে। সাম্প্রতিক কালে প্লাবন ভূমি বলতে এটা মোটামুটি তোমার 80% এরিয়া কভার করে। আমরা বর্তমানে যেসব জায়গার মধ্যে থাকি, এই প্রত্যেকটা জায়গা হচ্ছে তোমার সাম্প্রতিক কালে প্লাবন ভূমি সমূহ। ঠিক আছে, ঠিক আছে, ওকে, গুড। মজা লাগলে তো ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। ওকে, আচ্ছা, তো আমরা এটা মুছে ফেলি, আমাদের এখানে এটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। আমরা চলে যাই আমাদের বঙ্গোপসাগরে। ঠিক আছে, বঙ্গোপসাগর, বঙ্গ উপসাগর, পৃথিবীর বৃহত্তম উপসাগর হচ্ছে বঙ্গোপসাগর। এখন আমাদের এখান থেকে কি কি জানা লাগবে? এখান থেকে খুব একটা বেশি জিনিস জানা লাগে না। বঙ্গোপসাগর পৃথিবীর সবচেয়ে বৃহত্তম উপসাগর, এটা জানলাম। আরেকটা জিনিস জানা লাগে, ধরো আমি যখন একটা সাগরের কথা বলতেছি, ধরো আমি যদি প্রশান্ত মহাসাগরের কথা বলি, প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় সাগর, ওর সবচেয়ে, এখন আমি তোমাকে কেমনে বুঝাবো যেটা সবচেয়ে বড় মহাসাগর বা সবচেয়ে বড় সাগর? কিভাবে বুঝাবো? যখন আমি ওর গভীরতাটা মাপবো। তো এইভাবে গভীরতা মাপতে গিয়ে নিচে পর্যন্ত যেতে পারেনি, বাট একটা আনুমানিক একটা জায়গা নির্ধারণ করে বলছে এটাই সবচেয়ে গভীরতম স্থান, এবং তার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। তো এই মারিয়ানা ট্রেঞ্চ থেকে যেহেতু এখন আমাদের একটা সাগর আছে, তাহলে আমাদেরও একটা গভীরতম স্থান থাকবে। তাহলে এই বঙ্গোপসাগরে হাইট মাপতে গিয়ে সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে তোমার এই সোয়াচ অফ নো গ্রাউন্ড। ঠিক আছে, এটার বাংলা নাম হচ্ছে গঙ্গা খাত। তাহলে আমার বঙ্গোপসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড। দেখো, মানেই হচ্ছে এমন যেখানে কোনো মাটির কোনো পাবা না, তুমি হদিস পাবা না। সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলা হচ্ছে তোমার গঙ্গা খাত। এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে এটার কি গভীরতা কত? কেউ কেউ বলতে পারবেন, মানে প্রস্থ কত? কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলে দিই। তো এটা একটা সাবমেরিন ক্যানিয়ন, এখানে তোমার সাবমেরিন না করে, এটা তোমার হচ্ছে 14 কিলোমিটার। ঠিক আছে, 14 কিলোমিটার। তোমরা ভাবেন মাত্র 14 কিলোমিটার, চিন্তা করো 14 কিলোমিটার কি পরিমাণ বেশি হয়। এই সাবমেরিন ক্যানিয়ন মানে যেখানে তোমার সাবমেরিন সেট করে বাকি সবকিছু মনিটর করে, এগুলো সাবমেরিন ক্যানিয়ন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আরেকটা লাইন থাকার কথা, এক মিনিট ধরো দেখে পরে পেয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো আমরা পেয়ে যাচ্ছি এখানে আরেকটা জিনিস, 90 ইস্ট রিচ। তো 90 ইস্ট রিচ মেইনলি তো আমাদের এই বঙ্গোপসাগরকে ঘেঁষে একদম আছে হচ্ছে তোমার ভারত মহাসাগর। তো এই যে 90 ইস্ট রিচ, এটা এমন একটা এরিয়া, দেখে মনে হয় কি এরকম একটা উঁচু হয়ে আছে, উঁচু হয়ে মনে হচ্ছে কি ওই পাশে একটা সাগর আছে, বাট খুব একটা বেশি ভালো করে বোঝা যাচ্ছে না। তো দেখো, এই যে ভারত মহাসাগর একটা গুরুত্বপূর্ণ অবয়ব হচ্ছে 90 ইস্ট রিচ। এটা কোথায়? তোমার একদম বাংলাদেশের বঙ্গোপসাগরে অংশের সাথে মিশে আছে। দেখলে মনে হয় কি ওই পাশে অনেক উঁচু কিছু একটা আছে, অবয়বের মতো মনে হয়, বাট খুব ক্লিয়ারলি কিছু বোঝা যায় না। তো পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে এভাবে, 90 ইস্ট রিচ নিচের কোন সাগরের সাথে সম্পর্কিত? 90 ইস্ট রিচ কোন সাগরের সাথে সম্পর্কিত? তোমার এই বঙ্গোপসাগরের সাথে। ঠিক আছে, তো বা ভারত মহাসাগরের সাথে সম্পর্কিত। রিচ মানে হচ্ছে এরকম একটা উঁচু খাজের মতো বোঝায়।
আচ্ছা, চলে যাচ্ছে আমরা পরের প্রশ্নে। চলে আসে হচ্ছে প্রতিপাদ স্থান। তো প্রতিপাদ স্থান জিনিসটা কি? প্রতিপাদ স্থান মানে হচ্ছে, ধরো আমি হচ্ছে এখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি, তো আমি যদি এই জায়গা থেকে মাটি খোঁড়া শুরু করি, একদম ধরো আমি এই জায়গার মধ্যে আছি, এখান থেকে মাটি খোঁড়া শুরু করে একদম তার অপোজিট জায়গার মধ্যে পৌঁছাবো, এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা প্রতিপাদ স্থান। ঠিক আছে, তাহলে এখন চলে আসি, এই যে দেখো ভূপৃষ্ঠের অবস্থা কোনো বিন্দু ঠিক বিপরীত বিন্দু হচ্ছে প্রতিপাদ স্থান। তাহলে আমার প্রশ্ন আসবে, ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? আমার চিলির কাছে প্রশান্ত মহাসাগরে কোনো একটা জায়গার মধ্যে হচ্ছে ঢাকার প্রতিপাদ স্থান। ওকে, তো আমাদের এগুলো কিছু ছোট ছোট ইনফরমেশন আমরা দেখে নিলাম। ওকে, ঠিক আছে। এরপর চলে আসে সীমানা। সীমানার মধ্যে অলরেডি তোমাদেরকে বলে ফেলছি যে আমাদের সীমানার মধ্যে দুইটা দেশ আছে, সীমান্তবর্তী দুইটা দেশের নাম কি? ভারত এবং মিয়ানমার। এখন চলে আসি যে ভারতের সাথে আমাদের কি কি সম্পর্ক, মানে কয়টা জেলার সম্পর্ক। তো এখানে দেখো আপু লিখি, সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের টোটাল 30টা জেলার, ভারতের সাথে টোটাল 30টা জেলার সীমান্ত আছে। ভারতের সাথে কয়টা? টোটাল 30টা জেলার সীমান্ত আছে। তার মধ্যে তোমার ধরো সিলেট, সিলেট এমন একটা জায়গা যার সবগুলো এরিয়া ঘিরেই তোমার, সিলেট এবং ময়মনসিংহ এমন দুটা জেলা যার প্রত্যেকটা জায়গার মধ্যে তোমার হচ্ছে ভারতের সীমান্ত আছে। ঠিক আছে, আচ্ছা, তো ভারতের মধ্যে আমরা পেলাম ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা? 30টা। মিয়ানমারের সাথে হচ্ছে তোমার কয়টা? মিয়ানমারের সাথে তোমার 3টা। তাহলে দেখো আমার সীমান্তবর্তী জেলা টোটাল কয়টা হওয়ার কথা? 33টা হওয়ার কথা, তাই না? কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে সীমান্তবর্তী জেলা 32টা। তাহলে এটা কেন? কারণ এখানে আমাদের বাকি একটা জেলা দুই জায়গায় কমন হয়ে গেছে। মানে কি, একটা জেলার সাথে দুইটা দেশের সীমান্ত আছে। সেই জেলাটা কোনটা? সেটা হচ্ছে আমাদের রাঙামাটি। সেটা কোন জেলা? রাঙামাটি। ঠিক আছে, তাহলে আমাদের সীমান্তবর্তী জেলা টোটাল 33টা হওয়ার কথা ছিল, কিন্তু 33টা হয়নি, কারণ এই রাঙামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমার উভয় সীমান্ত আছে। তাহলে আমাদের সীমান্তবর্তী জেলা টোটাল কয়টা? 32টা। ভারতের সাথে 30টা এবং তোমার হচ্ছে মিয়ানমারের সাথে কয়টা? 2টা। এখন সরি 3টা। এখন আসলে একটা আয়রনিক্যাল ব্যাপার হচ্ছে কি, আমরা জানি আমাদের পার্বত্য চট্টগ্রাম কি কি নিয়ে গঠিত? খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি। এই রাঙামাটির সাথে তোমার দুইটা দেশের সম্পর্ক আছে, কিন্তু ওই যে বান্দরবান এবং খাগড়াছড়ি, ওই দুইটা দেশের মানে ওই দুইটা জায়গার সাথে তোমার কোনো দেশের কোনো সম্পর্ক নাই বা কোনো সীমান্ত নাই। ঠিক আছে, ঠিক আছে। কে লেখছে আবার টেকনাফ? মাইট দিব ধরে। টেকনাফ না, টেকনাফ না রে। ওকে, ঠিক আছে, আশা করি বুঝছেন। আচ্ছা, এখন চলে আসি। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, খুব কমন সেন্স খাটায় বলবা, তোমরা এটা নাই পারতে পারো, কমন সেন্স খাটায় বলবা। সেটা অ্যান্সার হচ্ছে যে দুইটা বিভাগ যার সাথে ভারতের কোনো, ভারত বা মিয়ানমারের কোনো সম্পর্ক নাই, দুইটা বিভাগ, নট জেলা, ওই বিভাগ কোনটা হবে? ঠিক আছে, দুইটা বিভাগ, একটা তো তোমরা গেস করারই কথা, মানে বাংলাদেশের সেন্টারে আছে একটা বিভাগ, ইজিলি গেস করতে পারো, বাংলাদেশের সেন্টারে আছে, তার সাথে ভারত বা মিয়ানমারের কোনো সম্পর্ক নাই। আরেকটা আমি বলে দিব, ঠিক আছে? বলতে পারবা? বলতে পারলে চকলেট দিব। নোট ডান, গুড। আচ্ছা, তো তোমরা বলতে বলতে আমি লিখি এখানে একটা জিনিস দেখো, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? 5টা। এই 5টা আমরা মনে রাখি হচ্ছে একটা নেমোনিক দিয়ে, সেটা হচ্ছে আমিত্রি মেপ। আমিত্রি মেপ, ঠিক আছে? আমিত্রি দিয়ে কে? আ দিয়ে তোমার আসাম, মি দিয়ে মিজোরাম, ত্রি দিয়ে ত্রিপুরা, মে দিয়ে তোমার হচ্ছে মেঘালয়, আর প দিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গ। ঢাকা ঢাকা খুলনা, এই খুলনা বিভাগ কবে থেকে? মাইট দিব ধরে, খুলনা বিভাগ কবে থেকে হইল? খুলনা তো নিজেই যশোরের আন্ডারে। ঢাকা, ভেরি গুড। ঢাকা একদম সেন্টারে, তুমি চিন্তা করো জিনিসটা সেন্টারে আছে, তাহলে সেন্টারে জিনিসটাতে কেমনে বাকি দুইটা দেশের সীমান্ত থাকতে পারে? ঢাকা একটা বিভাগ, বরিশাল একটা বিভাগ, এই দুইটা বিভাগের সাথে বাইরের আর কারো কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, সো ঢাকার পরে যদি কেউ রাজধানী হওয়ার রাইট থাকে সেটা বরিশাল, আমি মানি না। যাই হোক, হ্যাঁ, ঢাকা এবং বরিশাল। তাহলে বুঝছি মাঝে সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? 5টা। আমিত্রি মেপ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। ওকে, তাহলে এখন আমরা সামনে আগাই। চলে আসি পরের প্রশ্নের মধ্যে। এখন চলে দেখতে পাচ্ছি আমরা কিছু, এখানে ক্যাপশনটা ভুল আসছে, এখানে ক্যাপশনটা ভুল আসছে। বিরোধপুর সীমান্ত হবে না রে, কি লিখে রাখছে ওনারা? এটা ধরো ইয়া কোথায়?
এখানে এখানে এটা এই ইয়াটা ভুল আসছে, এটা কেটে দাও, বীরত্ব সীমান্ত না এটা। এটা হচ্ছে দেখো বাংলাদেশের একদম উত্তরে কোনটা, দক্ষিণে কোনটা, পূর্বে কোনটা, পশ্চিমে কোনটা। এখন এটা বোঝানোর জন্য আমি আগে আপনাদেরকে একটু সামনের ইয়া দেখায় আসি, সামনের ম্যাপ দেখাই, তাহলে আপনারা ভালো বুঝবেন। ঠিক আছে, এই যে আমাদের সামনের ম্যাপ পেয়ে গেছি আমরা, আমরা একটু ম্যাপটাকে জুম করব। ঠিক আছে, এখন জানি না জুম করলে আপনারা কতটুকু দেখতে পারবেন। আচ্ছা, আগে আপনারা উত্তর পূর্ব পশ্চিম তো চিনেন নাকি? এটাও চিনেন না? উত্তর পূর্ব পশ্চিম চিনেন? উত্তর পূর্ব পশ্চিম চিনেন? আচ্ছা, আবার একজন লিখছে সেভেন সিস্টার। সেভেন সিস্টার্সের মধ্যে আরো দুইটা আছে, পশ্চিমবঙ্গে কিন্তু সেভেন সিস্টার্সের মধ্যে পড়ে না। দেখেন, এই দেখেন, এটা হচ্ছে আমার উত্তর, আমি লিখি আগে, এটা নর্থ মানে উত্তর, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তাহলে এটা আমার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে, তাহলে আমি যদি বাংলাদেশের ম্যাপের কথা চিন্তা করি, তাহলে এটা কি হবে? আমার উত্তর, এদিকে আমার দক্ষিণ, এদিকে আমার পূর্ব, এদিকে আমার পশ্চিম। ঠিক আছে, ওকে। এখন দেখো আমি তোমাকে কি বলছি, সবচেয়ে উত্তরের স্থান কোনটা? আপনারা একটা লাইন শুনে আসছেন না ছোট থেকে, যে টেকনাফ থেকে তেতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া, মানে বাংলাদেশের সীমানা হচ্ছে তোমার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, তাই না? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত না? আচ্ছা, তো টেকনাফ তেতুলিয়া মেইনলি দুইটাই হচ্ছে তোমার কি, দুটো হচ্ছে তোমার একটা উপজেলা। আচ্ছা, তো একদম দেখো এখানে হচ্ছে আমার পঞ্চগড়, এখানে কি আমার পঞ্চগড়, পঞ্চগড় হচ্ছে জেলা, তো পঞ্চগড় জেলার মধ্যে হচ্ছে আমার টেকনাফ উপজেলা। তাইলে আমরা চলে আসতেছি টেকনাফ বলছি তেতুলিয়া। তাহলে দেখো এই পঞ্চগড়ের মধ্যে হচ্ছে আমার তেতুলিয়া উপজেলা। তাহলে একদম উত্তরের স্থান কোনটা হইলো? উত্তরের তোমার জেলা হচ্ছে পঞ্চগড়, উত্তরের উপজেলা হচ্ছে তেতুলিয়া। ঠিক আছে, ওকে। এখন চলে আসি, যদি আমি তোমাকে বলি স্থান কোনটা, স্থান বলতে কি, ধরো আমি এখন শাহিনবাগে আছি, শাহিনবাগ একটা স্থান, বাট আমি যদি বলি আমি হচ্ছে তোমার তেজগাঁও থানা আর ঢাকা জেলা, এরকম ভাবে বলতে গেলে বৃহদাকার হয়ে যায়। তাহলে আমি তোমাকে বলতেছি যে সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, সবচেয়ে উত্তরের উপজেলা হচ্ছে তোমার তেতুলিয়া। এটা কিন্তু পরে বক্স আকার আছে, এই জন্য আমি এখানে লিখতেছি না। তাহলে সবচেয়ে উত্তরের স্থানের নাম হচ্ছে বাংলা বান্ধা বা জায়গিরজাত। আচ্ছা, এগুলো পরে লেখা আছে, তোমার লিখলাম না এটা। তো সবচেয়ে উত্তরের স্থান কোনটা? তাহলে বাংলা বান্ধা বা জায়গিরজাত। ঠিক আছে, বাংলা বান্ধা বা জায়গিরজাত। ওকে ওকে, এখন চলে আসি, আমরা সবচেয়ে উত্তরের স্থান যেহেতু বুঝে গেছি, এখন আমরা সবচেয়ে দক্ষিণের স্থান দেখবো। ঠিক আছে, সবচেয়ে দক্ষিণের স্থান দেখবো। তাহলে ওই যে তোমাদেরকে বারবার বলতেছিলাম না যে টেকনাফ থেকে তেতুলিয়া, তাহলে আমরা তেতুলিয়া পেয়ে গেছি, তাহলে এখন আমরা টেকনাফে চলে যাব। টেকনাফও কি? টেকনাফও হচ্ছে আমার একটা উপজেলা। ওকে, তাহলে দেখো আমাদের এখানে তো কক্সবাজার আছে, তাই না? এখানে তো আমাদের কক্সবাজার আছে। তাহলে দেখো সবচেয়ে দক্ষিণে আমাদের হচ্ছে এখানে কক্সবাজার, কক্সবাজারের মধ্যে হচ্ছে আমাদের টেকনাফ উপজেলাটা, কক্সবাজারে কি আমাদের টেকনাফ উপজেলাটা। তাহলে দেখো আমি সবচেয়ে দক্ষিণের জেলা পেয়ে গেলাম কক্সবাজার, সবচেয়ে দক্ষিণ উপজেলা পেয়ে গেলাম টেকনাফ। তাহলে এখন আবার প্রশ্ন চলে আসছে সবচেয়ে দক্ষিণের স্থান কোনটা? তাহলে সবচেয়ে দক্ষিণের স্থান হচ্ছে আমাদের ওই যে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ। তাহলে সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ হচ্ছে আমাদের সবচেয়ে দক্ষিণের স্থান। তাহলে উত্তরটা পেয়ে গেলাম, দক্ষিণেটা পেয়ে গেলাম। চলে আসে আমাদের পূর্ব পশ্চিমে। ঠিক আছে, চলে আসছে কিসে? পূর্ব পশ্চিমে। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ, ওকে, মোটামুটি বোঝা যাচ্ছে। সেকেন্ড, ওকে। এখন দেখো এদিকে আমাদের সবচেয়ে পশ্চিম না, এদিকে তো সবচেয়ে পশ্চিম, কি বলছে সবচেয়ে পূর্ব। ঠিক আছে, এদিকে সবচেয়ে পূর্ব। তাহলে এই পাশে হচ্ছে আমাদের বান্দরবান, এই পাশে কি আমাদের বান্দরবান, এখানে একটা লেখাও ঠিক মতো বোঝা যাচ্ছে না। যাই হোক, এই পাশে হচ্ছে আমাদের এই যে এই এরিয়াটা হচ্ছে আমাদের বান্দরবান। তো সবচেয়ে পূর্বে, এখন তুমি বলতে পারো যে আপু এটা তো একদম দক্ষিণের সাইডে হয়ে গেছে। আপনার এই মানচিত্রটা আপনার গ্লোবের মধ্যে কিন্তু এরকম সোজা ভাবে না, একটু বাঁকে এরকম করে আছে, এই জন্য আমাদের উত্তর ওখানে, দক্ষিণ এখানে, পূর্বটা একটু সাইডে হয়ে গেছে। ঠিক আছে, তো আমাদের সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান, এবং বান্দরবানের মধ্যে একটা উপজেলা আছে থানচি। তাহলে সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বান্দরবান, উপজেলা হচ্ছে থানচি। যদি স্থানের কথা আসি, স্থান হচ্ছে তোমার আখাইনঠং। ঠিক আছে, স্থান কি এগুলো লেখা লাগবে না, পরে একটা বক্স আছে। স্থান হচ্ছে তোমার আখাইনঠং। তাহলে সবচেয়ে উত্তর গেল, সবচেয়ে দক্ষিণ গেল, সবচেয়ে পূর্ব গেল। পূর্বের মধ্যে আবারও বলি বান্দরবান জেলা, বান্দরবান জেলার মধ্যে তোমার থানচি উপজেলার আখাইনঠং হচ্ছে সবচেয়ে পূর্বের স্থান। ঠিক আছে, সবচেয়ে পূর্বের স্থান। ক্লিয়ার? একটু বুঝছি।
এগুলো পরে লেখা আছে, চাইলে এটা নোট না করলেও সমস্যা নাই। এখন চলে আসি পূর্ব গেল পশ্চিমে চলে আসতেছি, ঠিক আছে? পশ্চিমে চলে আসি। ওকে, এই পাশে হচ্ছে আমাদের চাঁপাই নবাবগঞ্জ। এই পাশে কি? এই পাশে হচ্ছে আমাদের চাঁপাই নবাবগঞ্জ পড়ে। তো এই যে চাঁপাই নবাবগঞ্জ হচ্ছে আমাদের সবচেয়ে পশ্চিমের জেলা। এই চাঁপাই নবাবগঞ্জের মধ্যে তোমার আছে হচ্ছে শিবগঞ্জ। এই শিবগঞ্জ হচ্ছে উপজেলা। তাহলে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মধ্যে মনাকশা নামে একটা স্থান হচ্ছে সবচেয়ে পশ্চিমের স্থান। তাহলে তোমাদেরকে মোটামুটি ম্যাপ দেখানো হয়ে গেছে। এখন আমরা ডিরেক্ট ওই বক্স থেকে পড়লে তোমাদের আরো ক্লিয়ার লাগবে। ছোট করে নিই। ওকে, এই যে আচ্ছা বলছিলাম বিরোধপুর সীমান্ত হবে না, এটা হচ্ছে মেইনলি আমাদের এই স্থানগুলা। তাহলে দেখো এইটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখো সবচেয়ে উত্তরের, এই যে সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়, উপজেলা তেতুলিয়া, স্থান হচ্ছে তোমার বাংলা মাধ্যম বা জায়গিরজা। সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার, উপজেলা বলে টেকনা, এবং স্থান হচ্ছে তোমার সেন্ট মার্টিন বা ছেড়াদ্বীপ। এখন চলে আসে জেলা। জেলার মধ্যে তোমার সবচেয়ে পূর্বে হচ্ছে বান্দরবান, বান্দরবানের থানচির, আখাইনটং, ঠিক আছে? চাঁপাইনবাবগঞ্জের, শিবগঞ্জের মনাক্স হচ্ছে সবচেয়ে পশ্চিমের স্থান। ওকে, ম্যাপ তো ওইরকম কোনো কোম্পানির হয় না। ম্যাপ তুমি যে কোনো স্টেশনারি দোকানে একটা কিনলেই হইলো, নর্মাল একটা কিনলেই হবে। আমি ওরকম দেখে কিনি নাই। আচ্ছা, তো তোমার এখানে হচ্ছে এই যে ওইটার ক্যাপশন উল্টাপাল্টা হয়ে গেছে। এইটা হচ্ছে তোমার বিরোধপুর সীমান্ত। বিরোধপুর সীমান্ত মানে কি? এই জায়গাগুলোর সাথে তোমার ভারত না হলে তোমার মিয়ানমার, দুইটা দেশের সাথে হয় কোন একটা দেশের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব আছে, ঠিক আছে? তাহলে দেখে আমরা একটু দ্বন্দ্বওয়ালা জায়গাগুলো দেখি। ফার্স্টে চলে আসছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। এখন এই দক্ষিণ তালপট্টি দ্বীপে কিন্তু বর্তমানে কোনো এক্সিস্টেন্স নাই। আমি তোমাকে বলি, এটা হচ্ছে তোমাদের সাতক্ষীরা জেলার হারিয়াভাঙ্গা নদীর মোহনায় হঠাৎ করে 2010 সালের দিকে তোমার হচ্ছে একটা দ্বীপ উঠে আসে। এখন একটা দ্বীপ উঠে আসে, দেখো সাতক্ষীরা জেলা হচ্ছে আমাদের একদম সীমান্তবর্তী জেলা, ঠিক আছে? হারিয়াভাঙ্গা নদী বলতে পারো ভারত বাংলাদেশকে আলাদা করছে এরকম একটা নদী। তো যখন এই দ্বীপটা উঠে আসে তখন ভারত এবং বাংলাদেশ দুটো দেশের মধ্যে মারামারি হয় যে এই দ্বীপটা কার, কারণ প্রত্যেকে চায় তাদের এরিয়া বাড়ানোর জন্য। তো ভারত চাচ্ছে এটা ভারতের মধ্যে গেলে ভারতের এরিয়া বাড়বে, বাংলাদেশে বাংলাদেশের এরিয়া বাড়বে। তো এই দুইজনের মধ্যে এটা নিয়ে যুদ্ধ চলে, যুদ্ধ না মানে মোটামুটি বলতে পারো যে ঝামেলা চলে যে আসলে কার কাছে যাবে। এরপরে 2014 সালে তারপর একটা সালিসি মামলা হয়। সালিসি মামলার পরে ভারত হচ্ছে জিতে যায়। জিতে যায় মানে কি, ভারতের এরিয়ার মধ্যে হচ্ছে দক্ষিণ তালপট্টি পড়ে যায়। কিন্তু আয়রনিক্যালি এই দক্ষিণ তালপট্টি দিয়ে যেমনে জেগে উঠছিল, কয়েক বছর পরে সে আবার নিজে নিজে হচ্ছে আবার ডুবে যায় আর কি। তো আলটিমেটলি তখন ভারতের নিউজ পোর্টালগুলোর মধ্যে একটা নিউজ হচ্ছে, ওরা হচ্ছে এটা নাম দিয়েছিল নিউ মুর। তো ওরা হচ্ছে একটা নিউজ প্রচার করছিল এরকম, নিউ মুর ইজ নো মোর, মানে জিতে গেছে বাট জিতে গিয়ে আলটিমেটলি পায় নাই। তো এখন তাও যেহেতু এটা নিয়ে একটু ভালোই মামলা টামলা চলছে, এই জন্য হচ্ছে আমরা এটা পড়ি, ঠিক আছে? আচ্ছা, এখন চলে আসো। দেখো আমরা দেখতেছি এখানে তোমার নয়াদ্বীপ। নয়াদ্বীপ অত বেশি ইম্পর্টেন্ট না। নয়াদ্বীপ হচ্ছে তোমার ওই তো দক্ষিণ তালপট্টির কাছেই, সাতক্ষীরা জেলার মধ্যে। মুহুরীর চর, মুহুরীর চর তোমার এভাবে প্রশ্ন আসে, মুহুরীর চর কোথায় অবস্থিত? মুহুরীর চর তোমার ফেনী জেলায় অবস্থিত। এটাও তোমার মেইনলি হচ্ছে ভারতের সাথে এটা নিয়ে মানে ভারতের মানুষের মধ্যে এখন এটা অমীমাংসিত। অমীমাংসিত বলতে এখনো কোনো রায়ের মধ্যে পৌঁছানো যায়নি যে এটা আসলে কাকে দিবে, এটা কি আসলে ভারত পাবে নাকি বাংলাদেশ পাবে। তো এটা এখনো অমীমাংসিত, এই জন্য আমরা দেখে রাখবো ভারতের সাথে বিলোনিয়া সীমান্ত। বিলোনিয়া সীমান্ত তোমার ফেনী জেলার ওই মুহুরী নদীর কাছে একটা, এটা নিয়েও এখনো দ্বন্দ্ব আছে যে এটা আসলে কার ভাগ্যের মধ্যে পড়বে। আচ্ছা, চলে আসে আমার নির্মলচর। নির্মলচর থেকে জাস্ট একটা প্রশ্ন আসে, নির্মলচর কোথায় অবস্থিত? নির্মলচর কোথায় অবস্থিত? রাজশাহী সীমান্তে। এখন এটা মানে বাংলাদেশের পার্টি চলে আসে, বাট এটা নিয়ে অনেক বছর তোমার দ্বন্দ্ব চলছে, ঠিক আছে? তাহলে আমরা জাস্ট এখান থেকে কোনটা কোন জায়গার মধ্যে আছে সেটা দেখবো। ওকে, আচ্ছা এখন চলে আসি বাংলাদেশের সীমানা। এখন দেখো সীমানার মধ্যে, আচ্ছা তো দেখো বাংলাদেশের সীমানার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি বাংলাদেশের সর্বমোট সীমারেখা। সর্বমোট সীমারেখা বলতে কি, আমি যদি বাংলাদেশকে মাপি তো এটা তোমার বর্ডার গার্ড বাংলাদেশের একটা এস্টিমেশন। যাই হোক, তো সেখানে দেখো বাংলাদেশ সর্বমোট সীমারেখা পাচ্ছি আমি 5138 কিলোমিটার। এর মধ্যে স্থলসীমা পাচ্ছি কত? 4427 কিলোমিটার। মানে টোটাল পুরো এরিয়ার মধ্যে স্থলসীমা, স্থলসীমা মানে আমরা বুঝছি যে ভূমিটা, মানে সেখানে কোনো পানি টানি কোনো ইয়া নেই, সেইটুকু টোটাল হচ্ছে তোমার কত? 4427 কিলোমিটার। তাহলে দেখো এই টোটালটা থেকে এটা বিয়োগ দিলে যেটা থাকবে 711, সেটাই তোমার কি? উপকূলের দৈর্ঘ্য। উপকূল মানে কি? ওই যে আমাদের সমুদ্র তীরবর্তী যে এরিয়াগুলো। তাহলে বুঝো ওই যে কক্সবাজার সবচেয়ে বড় সমুদ্র সৈকত, মেনলি সবগুলো উপকূলীয় এরিয়া মিলে কত? 711। তো তুমি যে কোনো এই দুইটা মনে রাখলে বা ধরো এটা মনে রাখলে এটা বের করতে পারবা জাস্ট যোগ বিয়োগ করে। এখন চলে আসতেছি যে অর্থনৈতিক সমুদ্র সীমা কি আর রাজনৈতিক সমুদ্র সীমা জিনিসটা কি।
তো অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে এই অতটুকু সমুদ্র সীমা যেটার মধ্যে একটা দেশের বাণিজ্য করার পারমিশন থাকে। ধরো আমরা মেইনলি বাণিজ্যগুলো করেছে চট্টগ্রামে যে সমুদ্র বন্দর সেগুলো দিয়ে, তো ওইখান থেকে ধরো আমি বঙ্গোপসাগরে এই এরিয়াটুকু ফিক্স করা যে এই এরিয়া পর্যন্ত বাংলাদেশ বাণিজ্য করতে পারবে, তাহলে ওইটা কত? এই অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে তোমার 200 নটিক্যাল মাইল বা কিলোমিটার হিসাব করলে 370.4 কিলোমিটার। আর রাজনৈতিক সমুদ্র সীমা কি? আমরা কিন্তু এটা স্বাধীন এবং সার্বভৌম দেশ। সার্বভৌম দেশ মানে কি? আমরা অন্য কোনো দেশের কর্তৃত্ব থেকে মুক্ত। এখন কোন এরিয়া পর্যন্ত আমরা সে কর্তৃত্ব থেকে মুক্ত, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। ধরো বঙ্গোপসাগরের পুরা কর্তৃত্ব কিন্তু আমাদের কাছে না, বঙ্গোপসাগরের কর্তৃত্ব কিন্তু ভারতের উপরেও আছে। তাহলে যেই অংশটুকু পর্যন্ত আমাদের কর্তৃত্ব সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক সমুদ্র সীমা। সেটা কত? সেটা হচ্ছে তোমার 12 নটিক্যাল মাইল। ঠিক আছে, ছিটমহল চুক্তি এখনো যায় নাই, সামনে যাব তখন পড়াবো। ঠিক আছে, এইটুকু বুঝছি, সীমানাটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে না ইনশাল্লাহ? আচ্ছা, চলে যায় হচ্ছে দেখো আমাদের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় বা ছিটমহল কি আমরা এখন একটু পরেই পড়বো। ঠিক আছে, আচ্ছা, তো ছিটমহল হচ্ছে কি, যখন 1947 সালে দেশ বিভাগ করা হয় তখন একটা রেড ক্লিফ লাইন টানা হয়। ঠিক আছে, তো রেড ক্লিফ ধরো হচ্ছে এটা ভারত আর পাকিস্তান, তো এর মাঝখানে এমনি এমনি একটা আঁকা বাঁকা করে একটা রেড ক্লিফ লাইন টেনে দিচ্ছে। কি আলাদা করছে? ভারত এবং বাংলাদেশকে, ভারত এবং পাকিস্তানকে। তো এরপরে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তখন আলটিমেটলি দেখা গেছে কি লাইনটা এমন ভাবে টানা হয়েছে যে এই বাংলাদেশের কিছু পার্ট ভারতের মধ্যে রয়ে গেছে, আবার ভারতের কিছু পার্ট বাংলাদেশের মধ্যে রয়ে গেছে। এখন এখানে একটা ব্যাপার আছে, মানুষের পপুলারিটি বলছে, মানে ধরো মানুষের মেজরিটি সে আসলে কোন ধর্মের বা কোন এরিয়ার মানুষ সেটার অনুযায়ী তোমার হচ্ছে এরিয়াগুলো এমন ভাবে পড়ে গেছে যে ওই যে যেটা বললাম ভারতের কিছু এরিয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে হয়ে গেছে, এখন বাংলাদেশের এরিয়া হচ্ছে কিছু ভারতের মধ্যে পড়ে গেছে। এটা খুবই অমীমাংসিত। তো ধরো ভারত কেন বাংলাদেশকে মেইনলি এই মুক্তিযুদ্ধে সাপোর্ট করছে? মেইনলি ধরো পাকিস্তানের প্রতি একটা আক্রোশ থেকে, প্লাস হচ্ছে এই যে এরিয়াগুলার অনেকগুলো হচ্ছে ভারতের লাগতো। তো এই কিছু কারণে হচ্ছে বা আরো অনেক রিজন আছে যার কারণে ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সাপোর্ট করছে। যাই হোক, আমাদের জন্য ওগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। আমরা চলে আসি ছিটমহল। তো ছিটমহল হচ্ছে এটাই যে তোমার দেশের, ধরো আমার দেশ স্বাধীন সার্বভৌম দেশ, কিন্তু আমার দেশের মধ্যে অন্য একটা দেশের কিছু অংশ রয়ে গেছে, যেগুলোকে আমি কি নামে ডাকি? ছিটমহল নামে ডাকি। তাহলে এখন প্রশ্ন আসে যে কার মধ্যে কয়টা ছিটমহল ছিল? তো ভারত, ধরো এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে বাংলাদেশ, তো ইন্ডিয়ার ভাগে বাংলাদেশের 51টা ছিটমহল ছিল এবং বাংলাদেশের ভাগে ইন্ডিয়ার 111টা ছিটমহল ছিল। ঠিক আছে, এখন ধরো তোমাকে যদি আমি বলি যে এখন তুমি বলো এটাকে মীমাংসা করো, কি করবা? এখন তুমি তো পারবে না, দেশটাকে কেটে তো ওকে দিতে পারবে না। আমিও আমার দেশের, ধরো এমন না যে সব এক জায়গায় আছে, এক জায়গায় হলো এটা আলাদা করা ইজি হতো, বাট ওগুলো একদম ছড়ায় ছিটায় আছে। তখন তুমি চাইলে তোমার দেশের এই পার্টটা খুলে ওকে দিতে পারবে না। তখন কি হয়, দুজনের মধ্যে এটা নিয়ে বৈঠক হয়। ফাইনালি তখন যেহেতু বাংলাদেশ নতুন নতুন স্বাধীনতা অর্জন করে এবং ভারতের সাথে খুবই সৌজন্যমূলক সম্পর্ক ছিল, তখন তোমার শেখ মুজিব এবং ইন্দিরার মধ্যে একটা চুক্তি হয় যেটা মুজিব গান্ধী বা মুজিব ইন্দিরার চুক্তি নামে পরিচিত। সেই চুক্তিটা কত সালে হয়? 1974 সালে 16 মে একটা চুক্তি হয়। তখন চুক্তির মধ্যে বলা হয় যে দুইটা দেশেরই হচ্ছে তোমার কম বেশি এক্সেস থাকবে, মানে আমিও চাইলে এটা ইউজ করতে পারবো, তুমিও চাইলে এটা ইউজ করতে পারবো, এই একটা চুক্তি হয়। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই চুক্তি করে আলটিমেটলি দুইটা দেশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরো যে ইন্ডিয়া অনেক ওভার পাওয়ারিং, ওরা মানে এক্সপ্লয়েট করতেছে, মানুষকে মানতেছে না, মানে এই চুক্তিটাই মানতেছে না। পরে ফাইনালি হচ্ছে অনেক আলোচনার পরে ডিসাইড করা হয় ঠিক আছে একটু স্যাক্রিফাইস করব, আমি আমার এই পার্টটুকু তোমাকে দিয়ে দেবো পুরাটা, তুমি তোমার এই পার্টটুকু পুরো আমাকে দিয়ে দিবা। তো ফাইনালি দেখো বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কবে হয়? 31 জুলাই, একদম মধ্যরাতের দিকে হয়। এই জন্য এটাকে অনেক সময় 1 আগস্ট বলা হয় 2015 সালে। তোমার প্রশ্ন আসতে পারে মুজিব ইন্দিরা চুক্তি, যেহেতু এখন শেখ মুজিবের টপিকটাই পুরো আনরিলেটেড এবং আনইম্পর্টেন্ট, এই টপিক তুমি বাদ দিতে পারো, বাট প্রশ্ন আসতে পারে ছিটমহল চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়? তো এই অপশনের মধ্যে 31 জুলাই থাকে, 31 জুলাই দিবা, যদি না থাকে তাহলে 1 আগস্ট দিবা। ঠিক আছে, কত সালে? 2015 সালে। তো এই যে তোমাকে যেটা বললাম 51টা এবং 111টা। এখন আসি যে ছিটমহল কিন্তু অনেকগুলাই আছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ছিটমহলটা কোথায়? সেটার নাম হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা, বা সেটা কোথায়? লালমনিরহাটে। মেইনলি আমাদের সব ম্যাক্সিমাম ছিটমহল হচ্ছে এই লালমনিরহাটের মধ্যে আছে। ঠিক আছে, বুঝছি? আচ্ছা, তো এখন এই দহগ্রাম অঙ্গরপোতাটা নিয়ে একটু কাহিনী আছে। আপনারা কি 3 বিঘা করিডোরের নাম শুনছেন? এখানে আছে হয়তো না, এখানে 3 বিঘা করিডোরের নাম নেই। তো এখানে আপনাদেরকে বলে দিই 3 বিঘা করিডোর সম্পর্কে, 1 মিনিট। আচ্ছা, তো এই যে তোমার লালমনিরহাটে যে আমরা বললাম দহগ্রাম অঙ্গরপোতা, এটা কিন্তু ইন্ডিয়ার পার্টের মধ্যে ছিল। তো এখন এটা অনেক বড় একটা জেলা।
এখন দেখা যেত কি এখান থেকে মানুষের ধরো বাণিজ্য করার কারণে হোক বা বিভিন্ন কারণে যাতায়াতের একটা অসুবিধা ছিল, তখন ওরা করে কি, ইন্ডিয়া করে কি, এই দহগ্রাম অঙ্গুর প্রথার মাথার দিকে একটা গেট নির্মাণ করে। এই গেটটার নাম হচ্ছে তোমার 3 বিঘা করিডোর। এটার নাম কি? 3 বিঘা করিডোর। ঠিক আছে, 3 বিঘা করিডোর। এটার মাপ ছিল তোমার প্রায় 178 × 85 মিটার। ঠিক আছে, তো ইন্ডিয়া করতো কি 1998-99 দিকে ওরা হচ্ছে এই গেটটা নির্মাণ করে। তখন হচ্ছে ওরা কিছু লিমিটেড টাইম দিয়ে দিচ্ছে যে 3 ঘন্টা পর্যন্ত এটা খোলা থাকবে। তখন মানুষের খুবই ভোগান্তি হতো, ধরো সে গেছে, সে ফিরে আসতে পারেনি, মানুষ ওখানে আটকা পড়ে গেছে, আবার পরের দিন অপেক্ষা করতে হতো। তো এটা নিয়ে প্রচুর হ্যাসেল হচ্ছিল। তো ফাইনালি 2011 সালে বিভিন্ন চুক্তির মাধ্যমে ডিসাইড করা হয় যে এই 3 বিঘা, এবং ধরো 3 বিঘা করিডোরের মাধ্যমে পুরোটা বন্ধ করে দেয়। ধরো এখন বন্যা হয়ে গেল, তো ওরা ওদের ইচ্ছা মতো পুরো 3 বিঘা করিডোরটা পুরোটা খুলেছে, তো বন্যার পানিটা পুরো এদিক থেকে চলে আসছে। তো এই কাজগুলো ওরা করতো, কিন্তু পরবর্তীতে বিভিন্ন চুক্তির মাধ্যমে 2011 সাল থেকে ডিসাইড করা হয় 3 বিঘা করিডোর বন্ধ হবে না, এটা সার্বক্ষণিক খোলা থাকবে, মানুষ যে কোনো সময় যাতায়াত করতে পারবে। ঠিক আছে, তো 3 বিঘা করিডোরটা এই জন্য ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। তো 24 ঘন্টার জন্য কবে থেকে খুলে দেওয়া হয়? 24 ঘন্টার জন্য খুলে দেয় 2011 সাল থেকে। 2011 সাল থেকে। ওকে, ভারত নিয়ে কোয়েশ্চেন আসবে না, কিন্তু এটা তো আপনার বাংলাদেশের পার্ট, এগুলো আপনার বাংলাদেশের সীমানার অংশের মধ্যে পড়ে না। আচ্ছা, তো দেখেন এখন হচ্ছে কিছু বিবিধ প্রশ্ন, বিবিধ প্রশ্ন বলতে ধরো এগুলো মাঝে মাঝে টিচারের মন চাইলে করে ফেলতে পারে, যে এগুলো মাঝে মাঝে প্রশ্নের মধ্যে চলে আসে। ধরো হচ্ছে বাংলাদেশের প্রজাপতি বা বাটারফ্লাই পার্ক কোথায় অবস্থিত? আমাদের চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমি। এগুলো সবগুলো মুখস্থ। তারপর চলে আসে বাংলাদেশের প্রথম ইকো পার্ক। তো এটা শুধু বাংলাদেশে না, এশিয়ার সবচেয়ে বড় ইকো পার্ক হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যে চন্দ্রনাথ পাহাড়ে পাদদেশে তৈরি করা হয়। এবং আমরা রিসেন্টলি কিছু নিউজের মধ্যে দেখলাম যে একটা ছোট বাচ্চাকে ওখানে রেপ করে গলা কেটে মেরে ফেলা হয় এই সীতাকুণ্ডের ইকো পার্কের মধ্যে। তো এটা হচ্ছে তোমার কোথায়? এশিয়ার সবচেয়ে বড় ইকো পার্ক। ঠিক আছে, তারপর দেশের প্রথম সাফারি পার্ক, এখন এটা নাম লাগবে না, আমরা বুঝে গেছি। চরবহুল এলাকা, চরবহুল মানে আমরা জানি চর বলতে কি বোঝায়, যে যখন তোমার জোয়ার ভাটা হয়, ভাটার ফলে যে বালিগুলো এগুলো জমে জমে একটা চর গঠন করে, এই চরবহুল বা সবচেয়ে বেশি চর আছে কোন জেলার মধ্যে? ভোলা জেলার মধ্যে, যার আগের নাম ছিল শাহবাজপুর দ্বীপ। তারপর আসে দেখো প্রথম হাইটেক পার্ক নির্মাণ করা হয় কোথায়? গাজীপুরের কালিয়াকৈরে। তারপরে যেটা আমি আজকে একটা এমসিকিউ দিয়েছিলাম তোমাদের মেডিওলজি গ্রুপের মধ্যে, সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ভ্রাম্যমাণ শিশু পার্ক। ভ্রাম্যমাণ শিশু পার্ক মানে কি? ধরো নর্মালি শিশু পার্কে কি থাকে, যে আমি একটা স্লাইড বানিয়ে রাখছি, আমি একটা দোলনা বানিয়ে রেখেছি, এখানে এসে বাচ্চারা খেলতে পারে। কিন্তু এই ভ্রাম্যমাণ শিশু পার্কের মাধ্যমে ওরা ইকুইপমেন্ট গুলো দেশের বিভিন্ন জায়গায় জায়গায় নিয়ে যায়, সেখানে বাচ্চাদেরকে এই এনজয়মেন্টের একটা ফ্যাসিলিটি দেয়। এটার নাম কি? প্রথম আনন্দ ঘূর্ণি। এখন আপনারা আমাকে কমেন্টের মধ্যে বলবেন বাংলাদেশের হেলথ সিটি কোনটাকে বলি আমরা? বাংলাদেশের হেলথ সিটি কোনটাকে বলি? কমেন্টের মধ্যে বলবেন। ঠিক আছে, ওকে। ওকে, এই ইকো মানে জানে না, ইকোলজিক্যাল পার্ক মানে 12 নম্বর। আচ্ছা, তোমার তখন ইচ্ছে 27, সরি 26 হলে মাইল লাগাইতাম ধরে। 12 নম্বর চ্যাপ্টার যখন পড়াবো তখন ইকো পার্ক ভালো করে বুঝাই দিব। ঠিক আছে, এখন আপাতত ইকো পার্ক থাকুক। ওকে, আচ্ছা। এখন দেখো আবহাওয়া জলবায়ু নিয়ে দেওয়া আছে তোমার। আবহাওয়া জলবায়ু বলতে কি, একটু আগে পড়েছে আমাদের ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এখন ধরো এগুলো খুবই আনইম্পর্টেন্ট টপিক, কোপালে জোরে একবার প্রশ্ন চলে আসতে পারে, তাও আমরা একটু দেখে রাখবো। সেটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টা আছে? 4টা। কোথায় কোথায় একবার রিডিং দিবা। এখন বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস, সবচেয়ে গরম পড়ে কোন মাসের মধ্যে? যেই মাস বৈশাখ মাস, সেখানে সবচেয়ে বেশি গরম পড়বে। তাহলে এপ্রিল মাসে সবচেয়ে বেশি গরম পড়ে। সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে কোন মাসে? আমরা জানি জানুয়ারি সবচেয়ে বেশি ঠান্ডা মাস, সেটা একটু দেখে নেবেন। এগুলো খুবই ইজি প্রশ্ন। সবচেয়ে গরম কোন জেলার মধ্যে পড়ে? আমরা জানি রাজশাহী একদম উত্তরবঙ্গের মধ্যে পড়ে, রাজশাহীর মধ্যে মারাত্মক গরম। আমরা যখন গতবার ডিভিশনাল নিতে গিয়েছিলাম তখন এই গরমকালই ছিল, প্রবাবলি 7 নাকি 14 মার্চ ছিল। ওখানে গিয়ে মানে আমরা মাঠে দাঁড়াইতে পারছিলাম না, এত গরম, মনে হচ্ছে চামড়া ঝলসে যাবে এরকম অবস্থা। এবং কেমন জানি খুব ইন্টারনাল গরম গরম ফিল হয় ওখানে। যাই হোক, সবচেয়ে উষ্ণতম জেলা হচ্ছে তোমার রাজশাহী, এবং সবচেয়ে ঠান্ডা দেখো সিলেট, মানে খুব চিল মানে খুব ঠান্ডা একটা জেলা হচ্ছে তোমার সিলেট। ঠিক আছে, এখন দেখো যেই জেলা সবচেয়ে বেশি ঠান্ডা, কেন ঠান্ডা? কারণ এখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। তাহলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? তোমার সিলেটের লালখানে। এখন এই লাল দিয়েই দেখো সবচেয়ে কম বৃষ্টিপাত হয় বা সবচেয়ে উষ্ণতম জায়গা কোথায়? নাটোরের লালপুরে। তাহলে দেখো দুইটাই লাল, কিন্তু একটা তোমার সবচেয়ে ঠান্ডা জায়গা, একটা তোমার সবচেয়ে গরম জায়গা। একটা নাটোর লালপুর সবচেয়ে গরম জায়গা। ঠিক আছে, আচ্ছা। তো এখান থেকে আমরা এগুলোই দেখলাম মোটামুটি। ওয়েট, লেফট সাইডে দেখা যাচ্ছে না? 1 মিনিট, এখন দেখা যাচ্ছে?
সাইড বেশি জুম হয়ে গেছিল, দাঁড়াও। এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? আচ্ছা, এখন চলেছে স্পারসো। স্পারসো কি? স্পারসো হচ্ছে তোমার মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান। মেইনলি স্পারসো কি কাজ করে, ধরো আমার এখানে কোনো ঘূর্ণিঝড় আসবে কিনা, কোনো কালবৈশাখী আসবে কিনা, এসব কিছু এস্টিমেশন দেওয়া হচ্ছে স্পারসো। এখন স্পারসোটা ইম্পর্টেন্ট কারণ স্পারসো হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্পারসোর মেইনকে। এখন তুমি বলতে পারো স্পারসোর মেইন আপু অমুক ব্যক্তি কিনা তমুক ব্যক্তি কিনা, বাট না, স্পারসোর মেইন হচ্ছে বর্তমান যদি বলি তাহলে আমাদের জিয়াউর রহমান। জিয়াউর রহমান বলো। তাহলে আমাদের স্পারসোর মেইন হচ্ছে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া, ঠিক আছে? তারেক রহমান হচ্ছে বা এই সরকার প্রধান বা সরকার প্রধানমন্ত্রী হচ্ছে এই স্পারসোর মেইন থাকে। এই জন্য এটা মাঝে মাঝে পোলাপানকে কনফিউজ করার জন্য দিয়ে দেয় যে স্পারসোর প্রধানকে, তো এরকম মহা উপদেষ্টা, মহাপরিচালক, তারপরে অ্যান্সার থাকে প্রধানমন্ত্রী। তাহলে স্পারসোর মেইন কে? স্পারসোর মেইন হচ্ছে তোমার প্রধানমন্ত্রী, ঠিক আছে? ওকে, দেখা যাচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর লেটিং মি নো। আচ্ছা, এখন চলে আসি ভূ-উপগ্রহ কেন্দ্র। ভূ-উপগ্রহ কেন্দ্র কি? যে আমরা যদি বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রগুলো কোনো কাজের না, কোনো কাজই করে না আলটিমেটলি। তারপর আমি একটু দেখে রাখবো 4টা জায়গার মধ্যে আছে। কোথায় কোথায় আছে? সর্বপ্রথম গঠন করা হচ্ছে তোমার রাঙামাটি বেতবুনিয়াতে, এরপর আস্তে আস্তে বাংলাদেশে আরো 4 জায়গায়, ঢাকার মধ্যেই 2টা, গাজীপুরের তালিবাবাদে, আর হচ্ছে তোমার মহাখালী ঢাকায়, আর হচ্ছে সিলেটের 4 নাম্বারটা করা হয়, ঠিক আছে? আমরা দেখে রাখবো এটা এখান থেকে। চলে আসি এখন হচ্ছে আমরা একটু প্রশ্ন সলভ করব যে বিগত বছরে স্পারসোর ফুল ফর্ম বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, স্পারসো, ঠিক আছে? আচ্ছা দেখো, এখন আমরা চলে আসি, আমরা জানি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, হ্যাঁ তোমার প্রধানমন্ত্রী চেঞ্জ হলে অবশ্যই চেঞ্জ হবে না, যেরকম এখন আগে হইলে কি ছিল, আগে অ্যান্সার হতো শেখ হাসিনা, এখন অ্যান্সার কি? এখন অ্যান্সার হচ্ছে তারেক রহমান। প্রধানমন্ত্রী চেঞ্জ হবে না। আচ্ছা দেখো, আমাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিসিএস এর প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা যেই টপিকেই পড়ি না কেন সেখান থেকে বিসিএস এর বিগত বছরে কি প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে কি প্রশ্ন আসছে, এবং যদি পসিবল হয় অন্যান্য চাকরি প্রশ্নগুলো দেখবো। তো এখন আমরা চলে আসি, আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি? এখন দেখেন এই প্রশ্নগুলো না, এগুলো না মানে কি বলে, মাঝে মাঝে একটা দুটো দিয়ে দিতে পারে। তো দেখো, এটা তোমাদেরকে বলা হয় নাই, সেটা হচ্ছে আমাদের আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটা, বলতে পারবা? আচ্ছা, আমি মনে রাখতাম হচ্ছে এভাবে, যেই জেলার সাথে দুইটা দেশের সীমান্ত আছে সেই জেলাটাই সবচেয়ে বড় হবে। তাহলে আমাদের আয়তনে সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙামাটি। আমাদের আয়তনে সবচেয়ে বড় জেলার নাম কি? রাঙামাটি, ঠিক আছে? তাহলে দেখো, আমি তোমাকে বলি আয়তনে সবচেয়ে ছোট জেলা কোনটা? সবচেয়ে ছোট জেলা কোনটা? নারায়ণগঞ্জ। ঢাকার পাশে খুবই পিচ্ছি একটা জেলা, এত পিচ্ছি একটা জেলাকে ধরো, কি রে ভাই, সরি, এত পিচ্ছে একটা জেলাকে নর্মালি তোমার হচ্ছে মানে এত পিচ্ছে একটা জায়গা নর্মালি জেলা হিসেবে ইয়া করে না, বাট নারায়ণগঞ্জকে দিছে। সো আমরা ওটাই দেখলাম। কোথায় ছিলাম? স্লাইডে এখানে ছিলাম, তাই না? হ্যাঁ। তাহলে দেখো, আমাদের আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটা? আয়তনের সবচেয়ে বড় জেলা রাঙামাটি। আয়তনের সবচেয়ে ছোট জেলা হচ্ছে কোনটা? নারায়ণগঞ্জ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। এখন দেখো, চলে আসি বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা। একটু আগে বুঝায় আসছি, অর্থনৈতিক সমুদ্র সীমার অ্যান্সার কি? রাইট অ্যান্সার কি? 200 নটিক্যাল মাইল, ঠিক আছে? রাইট অ্যান্সার কি? 200 নটিক্যাল মাইল। নারায়ণগঞ্জে তুমি হাই। চলে আসি, বাংলাদেশে কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? আপনাদেরকে পড়ায় আসছি প্লাইস্টোসিন কালের সোপান সমূহ কি ছিল? উত্তর পশ্চিমাংশ, বরেন্দ্রভূমি, কুমিল্লা লালময় পাহাড়। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে তোমার সি, ঠিক আছে? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? ওকে, এখন দেখো, চলে আসি, নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা আছে? এগুলো তুমি ইজিলি পারবা, মায়ানমার সাথে আছে আমরা জানি। চলে গেলাম আমাদের অ্যান্সার। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি? সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে কি বলো? সাবমেরিন ক্যানিয়ন। বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটা অবস্থিত? সর্বদক্ষিণে কোনটা অবস্থিত? অ্যান্সার বলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি বলো। সর্বদক্ষিণে কোনটা অবস্থিত? সেন্ট মার্টিন, ঠিক আছে? সেন্ট মার্টিন বা ছেড়াদ্বীপ দেখায় আসছিলাম। দক্ষিণ গোলার্ধে সবচেয়ে উষ্ণতম মাসের নাম কি? দক্ষিণ গোলার্ধে সবচেয়ে উষ্ণতম মাসের নাম হচ্ছে, আচ্ছা এখন প্রশ্ন করতে পারে আপু একটু আগে না বলে আসলাম সবচেয়ে উষ্ণতম মাসের নাম হচ্ছে জানুয়ারি, তাহলে এখানে কেন দক্ষিণ সরি সবচেয়ে ঠান্ডা মাসের নাম হচ্ছে জানুয়ারি, তাহলে এখানে কেন উষ্ণতম মাস বললো? দেখো এখানে আমি তোমাকে কি বলছি,
দক্ষিণ গোলার্ধ। আমরা কোন গোলার্ধে থাকি? আমরা থাকি উত্তর গোলার্ধে। তাহলে আমাদের যেটা সবচেয়ে ঠান্ডা হবে, ওদের সেটা সবচেয়ে গরম হবে না? তাহলে আমাদের উত্তর গোলার্ধে সবচেয়ে মানে সবচেয়ে শীতলতম মাস যদি জানুয়ারি হয়, তাহলে দক্ষিণ গোলার্ধ থেকে সবচেয়ে উষ্ণতম মাস কোনটা হবে? জানুয়ারি হবে। কমন সেন্স, তাই না? ঠিক আছে, এখন চলে আসি বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? 5টা। আমি ত্রিম্যাপ পরে আসছি, ঠিক আছে? বেঙ্গল ফ্যান এগুলো দেখবা, বঙ্গোপসাগরের মধ্যে আছে, নামেই বোঝা যাচ্ছে। মিয়ানমার সাথে বাংলাদেশের কয়টা জেলা সীমান্ত আছে? 3টা, পড়াইছি। প্লাসিস চালে চত্বর, এখন তোমরা এগুলো মোটামুটি পারবা সবকিছু। দেখো আচ্ছা, এখন চলে আসি যে তুমি বলতে পারো যে আপু বাংলাদেশ এবং ভারত মিয়ানমারের মধ্যে যে সমুদ্র নিয়ে যে ঝামেলাটুকু হয়, এটা মেইনলি কে রিজলভ করে? তো বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে তোমার সমুদ্র নিয়ে একটা মানে একটা মামলা বলতে পারো, বা একটা নিষ্পত্তি হয়। নিষ্পত্তিটা কবে হয়? 2012 সালে 14 মার্চে হয়। এটা কোন আদালতের আন্ডারে হয় সেটা আমাদের একটু দেখা লাগবে। সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। নামেই বুঝতে পারছো তুমি সমুদ্র সীমা, তাহলে কি করবে? সি এর যে লটা সেটা অনুযায়ী করবে। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখে রাখবো, বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা নিয়ে যে ইয়াটা হয়, নিষ্পত্তিটা, সেটা কে করে? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি। ঠিক আছে, তাহলে তুমি বলতে পারো আপু তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্র নিয়ে যে ঝামেলা, ওইটা কে রিজলভ করে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে স্থায়ী আদালতটা হয় সেটা হচ্ছে তোমার পিসিএ। বাংলাদেশ এবং ভারত, আমি বি আর ইন্ডিয়া লিখি, ঠিক আছে? এদের মধ্যে সমুদ্র নিয়ে কে রিজলভ করে? পিসিআই, পিসিএ, সরি, সুন্দর করে লিখি, হ্যান্ডরাইটিং এর যে কি অবস্থা। পিসিএ, পিসিএ ফুল ফর্ম কি? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন। আরবিট্রেশন, ঠিক আছে? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ঠিক আছে? তাহলে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি? পিসিএ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, ঠিক আছে? এবং এটা সময় সমুদ্র সীমার রায় দেয় হচ্ছে 2014 সালের 7 জুলাই। আর এটা তোমার কবে বলছি? 2012 সালের 14 মার্চ, 14 মার্চ, মানে আজকে কত তারিখ আছে? 12 তারিখ না, তাহলে 14 তারিখ আর কি, ঠিক আছে? ক্লাস আজকে শুরু হইতে একটু লেট হয়েছে, ক্লাস 15 মিনিট পরে শুরু করছে, 9:45 থেকে শুরু করছে, এই জন্য ক্লাস লেট হচ্ছে। নর্মালি ক্লাস তোমার 1-1.5 ঘন্টারই ক্লাস থাকে। আচ্ছা, বাংলাদেশ ভারতের সীমান্ত এগুলো তোমার মোটামুটি পারবা, আমি ধরে নিচ্ছি। সো এগুলো তোমরা একটু দেখে নিবা। অ্যান্সার অনেকগুলো প্রশ্ন আছে এখানে, অনেকগুলো প্রশ্ন একসাথে সলভ করানো আছে। সো প্রশ্ন এতগুলো করতে গেলে আসলে টাইম হবে না। সো আচ্ছা, মনে করে দেখা একই প্রশ্ন বারবার চলে আসছে। সো এগুলো তোমরা একটু প্রশ্ন সলভ করো বেশি বেশি করে। বিসিএস এর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন এখানে আছে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তো এগুলো দেখো, এখানে সবগুলো প্রশ্ন তোমাদের পিডিএফ। আচ্ছা, এখানে যারা ফ্রি স্টুডেন্ট আছো তোমরা আমাদের সাথে এসে ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, তাহলে তোমরা সেখানে পিডিএফটা পেয়ে যাবা। ওকে, আচ্ছা দেখো, এখানে তোমার ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো মেইনলি দেওয়া হয়েছে, দেখো 90 ইস্ট রিচ। আচ্ছা, এখন চলে আসে আমরা বাংলাদেশের পাহাড়গুলোতে। আমরা বাংলাদেশের আছে কয়েকটা পাহাড় সম্পর্কে জানবো। পাহাড় সম্পর্কে আমাদের কি জানা লাগবে? পাহাড় সম্পর্কে আমাদের এটা জানা লাগবে কয়েকটা ফেমাস পাহাড় আছে, এগুলো কোথায় অবস্থিত। জাস্ট এত সিম্পলি কোশ্চেনটা চলে আসে। দেখো, বাংলাদেশের পাহাড় সমূহ মেইনলি আরাকান ইয়োমা পর্বতের অংশ, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। দেখো চলে আসে আমরা পরে। আচ্ছা, এখন দেখো বাংলাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ পাহাড়, এর মধ্যে প্রথমে পাচ্ছি আমরা কোন পাহাড়ের নাম? গারো পাহাড়ের নাম। তাহলে গারো পাহাড় আমরা সবাই জানি হয়তো, গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহের মধ্যে। এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়। তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে পারি, দুইটা প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের সর্ববৃহৎ বা বৃহত্তম পাহাড় কোনটা? গারো পাহাড়। কোথায় অবস্থিত? ময়মনসিংহের মধ্যে অবস্থিত, ঠিক আছে? এবং বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ও কিন্তু এই গারো পাহাড়। তাহলে সবচেয়ে উঁচু পাহাড়, সবচেয়ে বড় পাহাড়, এই কোনটা? গারো পাহাড়, ঠিক আছে? এই গারো পাহাড়ের কাছে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে সিমসাং। স্যামসাং দিয়ে মনে রাখবা, সিমসাং, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে আমরা কুলাউড়া পাহাড়। জাস্ট এখান থেকে কি দেখবো? এখান থেকে শুধুমাত্র আমরা দেখবো যে কোথায় অবস্থিত। কুলাউড়া পাহাড় কোথায় অবস্থিত? বাংলাদেশের মৌলভীবাজারের মধ্যে হচ্ছে কুলাউড়া পাহাড় অবস্থিত, সিলেটের কাছে। এবং এই কুলাউড়া পাহাড় কেন ফেমাস হওয়া শুরু করছে? কারণ এখানে ইউরেনিয়াম পাওয়া যায়। আমরা জানি ইউরেনিয়াম থেকে আমরা প্রচুর পরিমাণ পারমাণবিক শক্তি উৎপন্ন করতে পারি। ওকে, আচ্ছা এরপর দেখো, আচ্ছা এখানে একটা পাহাড় চলে গেল আমাদের, আলুটিলা পাহাড়। আলুটিলা পাহাড়ও কোথায়? আলুটিলা পাহাড় হচ্ছে আমাদের খাগড়াছড়িতে অবস্থিত। এখানে প্রত্যেকটা পাহাড় আর তার অবস্থান খুব ইম্পর্টেন্ট। এই আলুটিলা পাহাড়ের মধ্যে আলুটিলা গুহা পাওয়া গিয়েছে, তখন থেকে আলুটিলা পাহাড়টা ফেমাস, ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে দেখো আমরা চিম্বুক পাহাড়। চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?
দেখবেন অনেকে ঘুরতে টুরতে যায়, বান্দরবান ঘুরতে গিয়ে একটা ছবি দেয় যে আরে ওয়েলকাম টু চিম্বুক, তো চিম্বুক পাহাড়ের কাছে একটা ছবি দেয়। এই চিম্বুক পাহাড় হচ্ছে আমাদের কোথায় অবস্থিত? বান্দরবানে অবস্থিত। এখন এই পাহাড়টা এত বড় এবং ওইখানে যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড়ের মধ্যে চিম্বুক পাহাড়টা পুরো স্ট্যান্ড আউট করে আসে এবং মানুষ ওখানে হাইকিংয়েও যায়। তো এই চিম্বুক পাহাড়টাকে বলা হয় পাহাড়ের রানী, বা কি নাম ডাকা হয়? কালা পাহাড় নামে ডাকা হয়, ঠিক আছে? তো আমাদের একটা স্যার ছিল, তোমরা তো বলে রেসিস্ট বলবা, যাই হোক, উনি খুবই মোটা সোটা ছিল এবং একদম কালো ছিল, তো এই জন্য ওনাকে সবাই কালা পাহাড় ডাকতো। তো এই চিম্বুক পাহাড়ের আরেকটা নাম কি? পাহাড়ের রানী বা কালা পাহাড়। এই পাহাড়কে কি বলা হয়? বাংলাদেশের দার্জিলিং বলা হয়। কেন দার্জিলিং বলা হয়? কারণ দার্জিলিং ভারতের একটা জায়গা এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এই জন্য সেখান থেকে হচ্ছে এই চিম্বুক পাহাড়কে বলা হয় দার্জিলিং, ঠিক আছে? আচ্ছা, তোমার বিজয় বা তাজিংটন এগুলো কিন্তু সর্বোচ্চ পাহাড় আর কি, আমরা একটু পরে দেখবো ওগুলো সম্পর্কে। দেখো লালমাই পাহাড়, লালমাই পাহাড় একটু আগে পড়ে আসে আমরা প্লাস্টোসিন কালের সোপান সময়ের মধ্যে লালমাই পাহাড় পড়ে। তো কুমিল্লা জেলার ময়নামতি থেকে 8 কিলোমিটার দূরে গেলে এই লালমাই পাহাড় পাওয়া যায়। এখানের মাটির মধ্যে অনেক পরিমাণ ফেরিক অক্সাইড থাকার কারণে মাটিটা একদম লাল হয়ে আছে, যার নাম হচ্ছে লালমাই পাহাড়, ঠিক আছে? ওকে, এই দেখো কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি যাওয়ার পথে পড়ে। আরো একটা পাহাড় আছে চন্দ্রনাথের পাহাড়। এই চন্দ্রনাথের পাহাড়কে বলা হয় গরম পানির ঝর্ণা। এখানে হচ্ছে তোমার ওই হট ওয়াটার স্প্রিং বলা যায়, বা একদম জলপ্রপাতের মধ্যে গরম পানি পড়ে, এই জন্যটার নাম হচ্ছে গরম পানির ঝর্ণা। তোমার প্রশ্ন হিসেবে হবে নিচের কোন পাহাড়টি গরম পানির ঝর্ণা নামে পরিচিত? তো সেটা কোনটা? চন্দ্রনাথের পাহাড়। কোথায় অবস্থিত? চট্টগ্রামে সীতাকুণ্ডে, ঠিক আছে? হিমছড়ি পাহাড় কোথায় অবস্থিত? কক্সবাজারে। এর আরেকটা নাম হচ্ছে পরিমুরা, এটা হচ্ছে তোমার শীতল পানির ঝর্ণা। তাহলে গরম পানির ঝর্ণা কোনটা? আমার চন্দ্রনাথের পাহাড়। কোথায়? চট্টগ্রামের মধ্যে। আর চলে আসে আমাদের হিমছড়ি পাহাড়, এটার নাম হচ্ছে শীতল পানির ঝর্ণা, ঠিক আছে? আচ্ছা, তো এরপর দেখছি আমরা নীলগিরি। নীলগিরি বান্দরবানে আমরা জানি, জয়ন্তিকা সিলেটের মধ্যে, জাস্ট নামগুলো দেখবো। কালা পাহাড়টাকে দেখে আসলাম। মোদকটং, মোদকটং হচ্ছে তোমার কোথায়? বান্দরবানের মধ্যে, জাস্ট এখান থেকে এইটুকুই দেখবো, ওকে? আচ্ছা, এরপর যে বিজয় বা তাজিংডং, এখন প্রশ্ন আসে হচ্ছে বিজয় বা তাজিংডং আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে আমাদের সর্বোচ্চ পাহাড় হচ্ছে বিজয় বা তাজিংডং, এগুলোর হাইট হচ্ছে 1231 থেকে 1230 মিটার। বাট এগুলো নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি আছে এবং আলটিমেটলি তোমার হচ্ছে মানে দেখা গেছে কি এগুলো আসলে সবচেয়ে বড় না। তো দেখো ডক্টর সাইদুর রহমান হচ্ছে আমাদের এই পাহাড়টা নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করার লোক হচ্ছে এই ডক্টর সাইদুর রহমান। তিনি তার গবেষণায় বলেন যে তিনি যখন এই সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ একটা মানচিত্র করেন, তখন তিনি দেখেন যে কেওক্রাডং বা বিজয় হচ্ছে সবচেয়ে উঁচু না, এদের হাইট আসলে সবচেয়ে বেশি উঁচু না, আরো উঁচু উঁচু পাহাড় আছে। কিন্তু এখনো ধরো সবগুলা বইয়ের মধ্যে এটা পাবলিশ নাই, এই জন্য আমরা আমাদের মনে সান্ত্বনার জন্য মনে রাখবো হচ্ছে এই বিজয় বা তাজিং হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়, ঠিক আছে? আচ্ছা, দুমলং অত বেশি ইম্পর্টেন্ট না। কেওক্রাডং বান্দরবানের মধ্যে আমরা জানি। এই দেখো তোমাকে এটাই লিখে দিয়েছে যে ডক্টর সাইদুর রহমান, যিনি মানুষের সমুদ্র সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রণয়ন করেন, তিনি বলেন যে এটা সবচেয়ে বেশি না, মোদকটং হচ্ছে সবচেয়ে বেশি লম্বা। আচ্ছা, আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত? আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত ছিল বলো? আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত ছিল? খাগড়াছড়ির মধ্যে, ঠিক আছে? কোথায় অবস্থিত ছিল? খাগড়াছড়িতে, ওকে? আচ্ছা, তার বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি বলো? এই যে তাজিংডং বা বিজয়। আচ্ছা, এখন দেখো উপত্যকা। উপত্যকা বলতে কি বোঝায়? যে তোমার মানে একদম পাহাড়ের মতো অনেক বেশি লম্বা হবে না, বাট মানে অনেক বেশি মানে উঁচু হবে না, তার কাছাকাছি সাইজ এটা হচ্ছে তো আমরা উপত্যকা বলতে পারি। তো দেখো এখানে আমরা কিছু উপত্যকার নাম দিছি এবং সেগুলো কোথায় কোথায় অবস্থিত এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ির মধ্যে। ভ্যাঙ্গি ভ্যালি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভ্যাঙ্গি ভ্যালি কোথায় অবস্থিত? তোমার রাঙামাটি জেলা অবস্থিত, ঠিক আছে? তারপর সাঙ্গু চট্টগ্রামে, তারপর সাজেক আছে। আচ্ছা, তো দেখো ওখান থেকে ইনফরমেশন গুলো দেওয়া যে হালদা ভ্যালি কোথায় অবস্থিত? খাগড়াছড়ির মধ্যে। তারপর চলে আসি কাপ্তাই হ্রদের পানিতে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কোনটা? সেটা হচ্ছে আমার এই ভ্যাঙ্গি ভ্যালি, ঠিক আছে? তো দেখো যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয় কোনটাকে? সাজেককে হচ্ছে আমরা রাঙামাটির ছাদ নামে চিনি। তো এগুলো একটু মানে কয়েকটা এমসিকিউ সলভ করলে মোটামুটি পেরে যাবা। এখন চলে আসি সমুদ্র সৈকতের মধ্যে। তো সমুদ্র সৈকতের মধ্যে আমরা জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত। তোমরা হয়তো অনেকে গিয়েছো। তো দেখো পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত এবং এটার বাংলাদেশের পর্যটন রাজধানী, এটার নাম আগে পানোয়া ছিল, মানে আগে ছিল পালকিং বা ফালকিং, বা স্থানীয় মানুষ এটাকে পানোয়া নামেও চিনে। ওকে, দেখো এখানে আরো কিছু সমুদ্র সৈকতের নাম দেওয়া আছে। আমরা চলে আসি কুয়াকাটাতে। তো আমরা আমাদের ইংলিশ টেক্সট বুকের মধ্যে পড়ি না যে কুয়াকাটা, একটা নাম হচ্ছে সাগর কন্যা। তো 2014-15 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে যে নিচে কোন স্থানটি সাগর কন্যা নামে পরিচিত? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার এই কুয়াকাটা, ঠিক আছে? ওকে,
তো তারপর ইনানি বিচ কক্সবাজারের মধ্যে আছে, পতেঙ্গাকে আমরা চিনলাম। দেখো যে সাগরকোনা নামে কোনটা পরিচিত? পটুয়াখালী। বিসিএস এর প্রশ্ন। তাহলে দেখো কক্সবাজার ছাড়া আরো একটা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, সেটা কোথায়? যে পটুয়াখালী কুয়াকাটা। ওকে, তারপর কয়েকটা দ্বীপের মধ্যে আমরা চলে আসি সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন আমাদের সবচেয়ে দক্ষিণের স্থান, যেটা কোথায়? কক্সবাজারের মধ্যে। এটা বাংলাদেশের সব একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ, ঠিক আছে। সেন্ট মার্টিনের মধ্যে অলিভ টার্টল পাওয়া যায়। নিঝুম দ্বীপ, নিঝুম দ্বীপ কোথায়? যদিও নিঝুম নামটা কি সুন্দর একটা নাম, খুব মনে হচ্ছে কাম একটা জায়গা, কিন্তু কোথায় অবস্থিত? নোয়াখালীর মধ্যে অবস্থিত। যায় নাই, যাই হোক, দেশের এক সরি এই যে দেখছো পূর্বের নাম হচ্ছে তোমার বাউলার চর বা বালুয়ার চর। এখন চলে আসে মহেশখালী। মহেশখালীটা খুব ইম্পর্টেন্ট। মহেশখালী কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার মধ্যে অবস্থিত। এখন কেন ইম্পর্টেন্ট? কারণ একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে এই মহেশখালী, ঠিক আছে। কুতুবদিয়া অত বেশি ইম্পর্টেন্ট না। ছেড়া দ্বীপ, ছেড়া দ্বীপ হচ্ছে সবচেয়ে দক্ষিণের স্থান বলতে পারো। তো এটা হচ্ছে তোমার কোথায়? কক্সবাজার সেন্ট মার্টিনের মধ্যে। সোনাদিয়া দ্বীপ, দেখবা গভীর সমুদ্র বর্ধন এখানে খনন করা হয়। সন্দ্বীপ অত বেশি ইম্পর্টেন্ট না। ভোলা দ্বীপটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা, ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে এই ভোলা দ্বীপ। ওকে, এটাকে বাংলাদেশের দ্বীপের রানীও বলা হয়, দক্ষিণ তালপট্টি নিয়ে বলা হয়ে গেছে। হাতে দেখবা মনপুরা। মনপুরা হচ্ছে ভোলার মধ্যে অবস্থিত, জাস্ট নামটা থেকে একটু পড়লে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো এই যে কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা হয়। তো আগে ধরো সেন্ট মার্টিন দেখবে এখনো কিন্তু বছরের পুরোটা সময় মানে খোলা থাকে না, এবং রিসেন্টলি পর্যটকদের জন্য আস্তে করে উন্মুক্ত করা হয়, কারণ মানুষ সেন্ট মার্টিনে গিয়ে সেন্ট মার্টিনকে এত বেশি দূষিত করে ফেলছিল, প্লাস সেন্ট মার্টিন একদম মানে থাকার যাওয়ার অযোগ্য হয়ে গেছিল। তো এই তখন তোমার ধরো এটা 40তম বিসিএসের প্রশ্ন, তখনকার সময় কি করছে সরকার দায়িত্ব নেয়, যেহেতু সেন্ট মার্টিন আমাদের অন্যতম একটা পর্যটন কেন্দ্র, তখন সরকার নিজ দায়িত্বে এটাকে মেরিন প্রোটেক্টেড এরিয়ার আন্ডারে নিয়ে এটাকে আরো রিকনস্ট্রাক্ট করে, আরো সুন্দর করে পর্যটন উপযোগী করে, এবং তারপরে গিয়ে মানুষের জন্য এখনো লিমিটেড টাইমের জন্য খুলে, শীতকালে হতে যাওয়া যায় এরকম। আচ্ছা, অলিভ টার্টল কোথায় পাওয়া যায়? সেন্ট মার্টিনে পাওয়া যায়। কবি সমুদ্র বন্দর নির্মাণের জন্য সোনাদিয়া দ্বীপের আয়তন, এগুলো আমরা দেখলাম, তো বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এগুলো বিসিএস এর প্রশ্ন সব। ওকে, তো এগুলো একটু সলভ করবা, সলভ করলে মোটামুটি পেরে যাবা। এগুলো আয়তন টাইপের প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষা নর্মালি আসে না। যেমন একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন, দক্ষিণ তালপট্টি আরেকটার নাম হচ্ছে পূর্বাশা দ্বীপ, ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার নাম দিচ্ছে নিউমুর। ওকে, সেন্ট মার্টিন আরেকটার নাম নারিকেল জিঞ্জিরা, এগুলো তোমরা মোটামুটি জানো হয়তো। আচ্ছা, এখন চলে আসে আমরা বাংলাদেশের কয়েকটা লেক বা হ্রদে। তো বগা লেক, জাস্ট জায়গাটার নাম কোথায় অবস্থিত সেটা পড়বো। বগা লেক কোথায় অবস্থিত? বান্দরবান জেলা অবস্থিত। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক লেক হচ্ছে বগা লেক। তারপর সে ফয়েজ লেক, ফয়েজ লেক কোথায় অবস্থিত? চট্টগ্রামের পাহাড়তলিতে। ওকে, তো সে কাপ্তাই হ্রদ, কাপ্তাই হ্রদটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কাপ্তাই হ্রদের পানিকে ব্যবহার করে আমরা জানি আমরা পানি যে স্রোতটাকে এটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তো এই যে কাপ্তাই হ্রদের পানি স্রোতকে ইউজ করে চট্টগ্রামের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করা হয়, ঠিক আছে। তো একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র এখানে অবস্থিত। প্রান্তিক লেক বান্দরবানের মধ্যে একটু পড়লে হবে, জাফলং তোমার সিলেটে আমরা জানি। ক্রিসেন্ট লেক হচ্ছে আমাদের জাতীয় সংসদের পাশে। এখন এখান থেকে তোমার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের আরো কিছু জানতে হবে, সেটা হচ্ছে চলে আসি আমাদের জাতীয় প্রতীকটা। জাতীয় প্রতীকের একটা বড় ছবি দেওয়া আছে এখানে। বড় ছবিটার মধ্যে আমরা কি কি দেখতে পাচ্ছি? ছবিটা মাথার মধ্যে সেট করো, দেখো দুই পাশে দুইটা ধানের শীষ আছে, ধানের শীষ যেহেতু ইম্পর্টেন্ট। তারকা দেখো কয়টা? দুই পাশে দুইটা দুইটা করে চারটা, মাঝখানে একটা শাপলা, নিচে পানি। তো তোমার ধরো প্রশ্নের মধ্যে আসবে আমাদের জাতীয় প্রতীকের মধ্যে তারকা কয়টা আছে? তারকা কয়টা? তোমার টোটাল 4টা। ওকে, এখন দেখি আমাদের জাতীয় প্রতীকের ডিজাইনার কে, ঠিক আছে। দেখো আমাদের জাতীয় প্রতীকের নকশা করার দায়িত্ব দেওয়া হয় কাকে? পটুয়া কামরুল হাসানকে। কাকে দেওয়া হয়? পটুয়া কামরুল হাসানকে। কামরুল হাসান, ইদ্রিস, শিল্পী মোহাম্মদ ইদ্রিস আরো কয়েকজনকে নিয়ে এটা মানে ডিজাইন করে আর কি, ঠিক আছে। ওকে, এরপর চলে আসি আমরা বাংলাদেশের সরকারি সিলমোহর বা রাষ্ট্রীয় মনোগ্রাফ। তবে দেখো আমরা জানি যে আমাদের বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তো দেখো এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখানে তোমার 4টা স্টার, মাঝখানে তোমার হচ্ছে বাংলাদেশের মানচিত্র, ঠিক আছে। তো দেখো এটা ডিজাইন করে কে? এটা ডিজাইন করেছে তোমার এ.এন. সাহা। এটা ডিজাইন করে কে? এ.এন. সাহা। তাহলে আমাদের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইন হচ্ছে কামরুল হাসান, আর আমার রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে? এ.এন. সাহা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো জাতীয় পতাকা। তো জাতীয় পতাকা আমাদের আমরা জানি আমাদের 2রা মার্চ প্রথম ঢাকা ইউনিভার্সিটির মধ্যে 1971 সালে 2রা মার্চ প্রথম ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো এরপরে তোমার একটা জাতীয় পতাকাকে আমরা হচ্ছে অনুমোদন দিই। সেটা কি ছিল? তখন সেখানে একটা মানচিত্রওয়ালা ডিজাইন ছিল, সেটা ডিজাইন করে শিব নারায়ণ দাস। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই মানচিত্রওয়ালা পতাকাটা ডিজাইন করা বলো বা আঁকা একটা সমস্যা থেকে যায়। পরবর্তীতে নতুন করে এটাকে রিডিজাইন করা হয় এবং ডিজাইনের মধ্যে তখন এই মানচিত্রটাকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং এই নতুন ডিজাইনারকে কামরুল হাসান, ঠিক আছে। তাহলে দেখো এই যে বর্তমান ডিজাইনার হচ্ছে তোমার কামরুল হাসান এবং আগে ছিল তোমার কে? শিব নারায়ণ দাস। ওকে ওকে, এখন দেখো জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত যদি জাতীয় সঙ্গীতের মধ্যে আসলে বাংলাদেশকে তুমি খুঁজে পাবা না, কারণ 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, আপনাদের হয়তো এখন আপনারা প্রাচীন বাংলা শাসনামলে ক্লাস করেননি, বঙ্গভঙ্গ সম্পর্কে জানেন না। তারপর আপনাদেরকে বলে রাখি
ইংরেজরা যখন শাসন করছিল তখন ওদের কাছে মনে হয়েছে যে বাংলা এরিয়াটা অনেক বড়, তখন ওরা ডিসাইড করে আমরা বাংলাকে 2 ভাগ করে ফেলবো, 2 ভাগ করলে আমাদের জন্য শাসন করা ইজি হবে। তখন ওরা পূর্ববঙ্গ আসামকে একটা পাশে দিয়ে দেয়, আর বাকি পুরোটা হচ্ছে ধরো পশ্চিমবঙ্গ সবকিছুকে একটা জায়গায় দিয়ে দেয়। তখন কি হয়, পূর্ববঙ্গ আসাম এরা হচ্ছে মানে আমরা ছিলাম পূর্ববঙ্গ আসামের মধ্যে, এদেরকে তোমার সরকারি পদ ঠিক মতো দেওয়া হতো না, বিভিন্নভাবে বৈষম্য টৈষম্য করা হতো। তো তখন হচ্ছে বাংলা মানুষের খেপে যায় এবং খেপে গিয়ে তারা যে প্রতিবাদ করে, তারা প্রতিবাদ করে কি যে বঙ্গভঙ্গটাকে রদ করে, এবং তখন তারা হচ্ছে স্বদেশি পণ্য ইউজ করা, বিদেশি পণ্য বয়কট করা, সব কিছু আন্দোলনের সাথে শুরু করে। তো এই যে বঙ্গভঙ্গর বেসিসে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 1905 সালে রচনা করে। তারপর 1911 সালে রাজা পঞ্চম জর্জ এই বঙ্গভঙ্গটাকে রদ করে এবং বাংলা দুটাকে আবার মিলিয়ে দেন। তো ওই যে 1905 সালে বঙ্গভঙ্গের সময় যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা লিখে এটাকে পরবর্তী বাংলাদেশে জাতীয় সঙ্গীত করা হয়। তো আমি বুঝি না ভাই, তো উনি তখন যে বাংলাকে বুঝাইছে, ওই বাংলা বলতে পুরো ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান সবকিছুকে মিলিয়ে বুঝাইছে, এটা তো এখনকার বাংলাদেশ না। যাই হোক, তো আমাদের জাতীয় সঙ্গীত কই গেল, আমাদের জাতীয় সঙ্গীতে যে কোনো সরকারি অনুষ্ঠান মাত্র 4 লাইন করে বাজানো হয়। তো এখানে দেওয়া আছে 1972 সাল থেকে এটা ফাইনালি আমরা গ্রহণ করি আর কি আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে। রণসঙ্গীত, চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী। তো এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে পড়ে আসি আমাদের রণসঙ্গীত। এই রচয়িতাকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ক্রীড়া সঙ্গীত হয়তো আমরা ভাবে চিনি না, জাস্ট এখান থেকে একটা নামই পড়বো। ক্রীড়া সঙ্গীতের গীতিকারকে, গীতিকার হচ্ছে তোমার সেলিনা রহমান, সেলিমা আসছে, গীতিকার হচ্ছে তোমার সেলিনা রহমান, ঠিক আছে, সেলিনা রহমান। সুরকার লাগবে না, সঙ্গীত হচ্ছে তোমার 10 চরণ বিশিষ্ট, এটাই দেখবে এখান থেকে। তারপরে চলে আসতেছি হচ্ছে তোমার, আচ্ছা এখন এই লাস্ট স্লাইড পড়ানোর আগে আপনাদেরকে একটা জিনিস আমার পড়ানো হয়নি, সেটা হচ্ছে আমি একটু তোমার ইয়াতে পড়ে আসি, স্লাইডে খালি পেজে পড়ে আসি, তাই তোমরা ভালো বুঝবা। সেটা হচ্ছে 7 সিস্টার্স। 7 সিস্টার্স কি, ঠিক আছে, 7 সিস্টার্স বা আমাদের এই আমরা যে পড়ি চিকেন নেক জিনিসটাই কি, ঠিক আছে। তো ধরো এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, কেউ জাজ করো না, মোটামুটি একটা ম্যাপ বুঝতে পারলেই হইলো, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরো বাংলাদেশের ম্যাপ, অত খারাপ হয়নি, চলে, বুঝার মতো হইলেই হয়েছে। তো বাংলাদেশের এই পার্টটুকুর মধ্যে হচ্ছে ভারতের 7টা রাজ্য খুব কাছাকাছি, শুধু এই না, এই পার্টটুকু মিলে টোটাল 7টা রাজ্য খুব কাছাকাছি। এই রাজ্যগুলো আমরা কিভাবে মনে রাখি, আমিত্রি অমেনাম, ঠিক আছে, আমিত্রি অমেনাম। তো এই যে আপনারা বলতেছিলেন না যে আপু ওই যে 5টা রাজ্যের মধ্যে 7 সিস্টার্স পড়ে না, কারণ পশ্চিমবঙ্গ পড়ে হচ্ছে আপনার এই সাইডের মধ্যে, পশ্চিমবঙ্গ কিন্তু আমাদের 7 সিস্টার্সের মধ্যে পড়ে না। আমাদের 7 সিস্টার্সের মধ্যে কারা পড়তেছে, আমিত্রি অমেনাম। তাহলে আমিত্রি অমেনাম দিয়ে দিয়ে কি আমাদের আসাম, নি দিয়ে আমাদের মিজোরাম, ত্রি দিয়ে আমাদের ত্রিপুরা, অ দিয়ে আমাদের অরুণাচল, মে দিয়ে মেঘালয়, না দিয়ে তোমার হচ্ছে নাগাল্যান্ড, আর ম দিয়ে হচ্ছে মণিপুর। তাহলে আবার বলি, আসাম, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয়, নাগাল্যান্ড এবং মণিপুর, এই 7টা রাজ্য হচ্ছে আমাদের 7 সিস্টার্সের মধ্যে পড়ে। এখন প্রথমে আসি থেকে আমরা 7 সিস্টার্স কেন বলছি, সিস্টার্স বলতেছি কারণ এই 7টা রাজ্যে প্রাকৃতিক সৌন্দর্যে এত বেশি পরিপূর্ণ। তো দেখা যায় কি থাকে না যে সৌন্দর্যের প্রতীক হিসেবে নর্মালি মেয়েদেরকেই বলা হয়। তো এই জন্য মনে করো 7টা বোনের মধ্যে এরা অনেক সুন্দর, পাহাড় টাহাড় আছে, ঝর্ণা আছে, মানে একদম কি বলা, দুনিয়ার স্বর্গ বলা যে হচ্ছে এই 7টা রাজ্যকে। তো এখন এই 7 সিস্টার্স পুরো বাংলাদেশের এরিয়ার কাছাকাছি, ঠিক আছে। ইভেন তুমি বলতে পারো যে 7 সিস্টার্স এবং বাংলাদেশকে পৃথক করে, যে বাংলাদেশে এখানে আমরা জানি না পঞ্চগড় আছে না, এখানে আমাদের পঞ্চগড়, তাই না, এখানে হচ্ছে আমাদের পঞ্চগড়। তো এই যে পঞ্চগড়, এই জায়গাটার মধ্যে পুরোপুরি হচ্ছে তোমার এই 7 সিস্টার্সের সংযোগ আছে। তো ধরো এই যে আমরা বলি না চিকেন নেক দখল করে ফেলবো, চিকেন নেক বলে কি জায়গাটা অনেক সরু, মুরগির গলা দেখবে একদম চিকন না। তো এই যে পঞ্চগড়ের জায়গায় চিকেন নেকটা, এই জায়গাটা এত বেশি সরু, যদি ধরো আমরা যদি কোনোভাবে এই চিকেন নেকটাকে দখল করে ফেলি, তাহলে পুরা 7টা রাজ্যের কর্তৃত্ব কার কাছে চলে আসবে, বাংলাদেশের কাছে চলে আসবে। এখন তুমি ভাবতেই পারো যে আপু তাহলে তো অনেক ইজি, আমরা তো চাইলে 7টা রাজ্য দখল করে ফেলতে পারি, তাহলে কেন দখল করতেছে না। তুমি কি ভাবো ভাই, যেই ইন্ডিয়া একটা দ্বীপের জন্য 4-5 বছর ধরে ঝগড়া করতে পারে, সেই ইন্ডিয়া তার 7টা রাজ্য যেগুলো এত সুন্দর, সেই 7টা রাজ্য তোমাকে এমনি এমনি দিয়ে দিবে। এখন ইন্ডিয়ার যেহেতু একটা মানে দুর্বল পয়েন্ট আছে চিকেন নেক, তো আমাদেরও তো একটা দুর্বল পয়েন্ট থাকবে না। তো আমাদের এই ফেনীর কাছে
এখানে ধরো এখানে আমার চট্টগ্রাম কক্সবাজার এই পুরো জায়গাটা হচ্ছে আমার চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান সব এরিয়াটুকু পড়ে, পার্বত্য চট্টগ্রাম পুরোটা এটার মধ্যে পড়ে। তো এখানে ধরো আমার ফেনীর কাছে বাংলাদেশ একটা দুর্বল পয়েন্ট আছে। ইন্ডিয়া যদি চায়, ইন্ডিয়া ধরো দেখো ইজি না যে আমি এটাকে পুরো কেটে আলাদা করে ফেলতে পারতেছি। তো ধরো ইন্ডিয়া যদি চায়, ইন্ডিয়া যে কোনো সময় তোমার হচ্ছে এই জায়গাটাকে দখল করলে বাংলাদেশ পুরোপুরি তার পার্বত্য চট্টগ্রাম থেকে আলাদা হয়ে যাবে। তখন দেখা যায় তুমি সেভেন সিস্টার্স তো পাচ্ছ না, উল্টা আমাদের পার্বত্য চট্টগ্রাম মানে আমাদের মানে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ যে জায়গাগুলো সেগুলো পুরোপুরি কার আন্ডারে চলে যাবে, ইন্ডিয়ার কাছে চলে যাবে। সো ওদের যেরকম একটা দুর্বল পয়েন্ট আছে, আমাদের একটা দুর্বল পয়েন্ট আছে। তো এই সেভেন সিস্টার্স নিয়ে যেহেতু অনেক আলোচনা হচ্ছে, সেভেন সিস্টার্স কারা কারা পড়ে এবং বাংলাদেশের কোন জেলার সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত, পঞ্চগড়ের সাথে। আমরা জাস্ট এখান থেকে এইটুকু জেলা রাখবো, ঠিক আছে? স্লাইড উপরে চলে গেছে, দেখি এখন ঠিক আছে? এখন ঠিক আছে? শেষ শেষ ক্লাস শেষ, ক্লাস শেষ। জাস্ট এই টপিকটাকে আজকে লাস্ট বোঝানোর ছিল। ওকে, তাহলে আপনাদেরকে স্লাইড দিয়ে দিচ্ছি, আপনারা প্রশ্ন সলভ করে ফেলবেন। যারা এখানে 27-এর ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টরা আছো, মানে আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা আছো, তোমাদের এক্সাম কিন্তু এক্সাম শিডিউল অলরেডি দেওয়া আছে, তোমরা ঠিকমতো পড়বা, এক্সাম দিবা, আমি নিজে সবার মার্ক চেক করব। সো সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।